সেশনটা সেটা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্সের 11 নম্বর ব্যাচের। যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সেখানে আমরা আসলে জিআরইর বেসিক টু অ্যাডভান্স পাশাপাশি আমাদের হায়ার স্টাডি রিলেটেড সব ধরনের ডিসকাশন যেগুলো আমার কাছে আছে, আমার ব্রেনে আছে, সেই ইনসাইটগুলো আপনাদের কাছে শেয়ার করা। আফটার দ্যাট আমাদের প্ল্যান কি, আমরা কতটুকু পর্যন্ত যাইতে চাই এবং কোন সময় আসলে প্ল্যানটা শেষ করতে চাই, সেটা আসলে গাইডলাইনটা আলোচনা করা আর কি। সো কারো যে কোনো ধরনের জিজ্ঞাসা অবশ্যই ক্লিয়ার করবেন। সো প্রথমত এখন আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা বলেন, যেহেতু শুরু করছি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসে যাই। এখানে প্রথমত আমরা জানতে চাই পুরো জিনিসটা, আজকে আমাদের ক্লাসের মোটিভটা কি। মোটিভটা হচ্ছে আমাদের জিআরইর A to Z জিনিসটা জানা, যে আমাদের জিআরই জিনিসটা কীভাবে কাজ করে। আফটার দ্যাট হচ্ছে জিআরইটা কেন লাগবে, হায়ার স্টাডি গাইডলাইন মানে আমাদের হচ্ছে ফল 26 ধরতে গেলে কখন এটা শেষ করতে হবে, পুরো জিনিসটার একদম আমার কাছে যে ইনসাইটটা আছে সেটা আপনাদের মধ্যে থাকা উচিত। দ্যাটস আজকে এগুলো নিয়ে কথা বলবো। সো একটু ডিফারেন্সিয়েট পাবো এবং হচ্ছে আমি আপনারা আরও অনেক কিছু অন্য আগের বেস থেকে অনেক কিছু বেশি জিনিস পাবেন, যেহেতু আমাদের জিনিসগুলো অনেক বেশি আপডেটেড রিসোর্স নিয়ে কাজ করবো এখন। সো প্রথমত জিআরইটা কেন লাগে, জিআরইটা হচ্ছে হায়ার স্টাডির জন্যই লাগে। সো আমরা যদি পরবর্তী ধাপে যাই, প্রথমত হচ্ছে কেন জিআরই। সো জিআরই এই জন্য লাগে যে গ্লোবাল রিকগনাইজেশনের জন্য, যেমন হচ্ছে আমাদের বিশেষ করে ইউএসএ, কানাডা অথবা হচ্ছে অস্ট্রেলিয়াও বলতে পারেন, জার্মানি বলতে পারেন, যেখানে যদি আমি হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ চাই, অর্থাৎ আমি স্কলারশিপ চাই, অন্যদের থেকে একটু ভিন্ন হইতে চাই, আমার নিজের টাকা দিয়ে পড়তে চাই না, বাট আমি একটু মেধার তালিকা দিয়ে পড়তে চাই, তখন আমাদের আসলে জিআরইটা অনেক বেশি কাজে দেয়। এখন জিআরইটা কেন জিআরই কাজে দেয়, প্রথমত হচ্ছে কাজে দেয় দুইটা জিনিস। এক হচ্ছে আমাদের হচ্ছে পেপার অথবা জিআরই, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ইউনিক জিনিস। বাকি যে জিনিসগুলো আছে, যে আমাদের সিজিপিএ, আমাদের হচ্ছে এলওআর, আমাদের এসওপি, আমাদের আইএলস স্কোর, এটা সবার জন্য কিন্তু হয়, লাগবেই, সবাই কিন্তু এটা করে। তো আপনাকে ডিফারেন্সিয়েট করবে কেন, যে করে হচ্ছে আপনাকে একটা ফান্ডিং দিবে, সেই ডিফারেন্সিয়েটটা করার জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হয় পেপার নয়তো জিআরই। অনেকে দেখবেন পেপার 8টা 10টা করে ফেলছে, তখন সে হয়তো জিআরইটা রিকোয়ার না, সে প্রফেসরের সাথে কথা বলে তারটা হয়ে গেল। কিন্তু অনেকে তো পেপার সেরকম থাকে না, তাহলে তারও একটা ভারসাম্য ক্রিয়েট করতে হবে। দ্যাটস ওয়াই জিআরই একটা অ্যাডমিশন স্কোর, গ্র্যাজুয়েট রিসার্চ মানে রিসার্চ এক্সামিনেশন, যেখানে আপনাকে পুরো জিনিসটাকে যদি নিয়ে আসতে চান, অর্থাৎ পুরো ধরেন হচ্ছে আপনার সিজিপি একটু কম অথবা আইএলস হচ্ছে মাঝারি টাইপের, তো আপনি কিভাবে নিজেকে এখন কাজ করবেন, সেটা হচ্ছে জিআরই স্কোরে, কারণ সিজিপি আপনি আর বাড়াইতে পারবেন না, এটা আপনার হাতে নাই। তো যার সিজিপি আছে, আপনার সিজিপি নেই, আপনি কি তাহলে চান্স পাবেন না? সো এই জিনিসটা ডিফারেন্সিয়েট করা হচ্ছে জিআরই, কারণ জিআরই হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সামের মধ্যে একটি। তার মানে আপনি যদি জিআরই ক্র্যাক করতে পারেন, ওরাও এটা ধরে নেয়, যে প্রফেসর এটা ধরে নেয় যে আপনাকে দিয়ে পরবর্তী যে প্রেশারের কাজটা, অর্থাৎ পিএইচডির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ক্রেস মানে কি বলে এটাকে পার করতে যাইতে পারবেন। এটা হচ্ছে প্রফেসরের থিঙ্কিং। সো এখানে আরও জিআরই মার্কিং কিন্তু আলাদাভাবে হয়, অর্থাৎ এখানে রাইটিংয়ের একটা পার্ট আছে, এখানে আমাদের হচ্ছে ভার্বাল বা কোয়ান্টের একটা পার্ট থাকে। সো এই তিনটা জিনিস দেখে আসলে প্রফেসর চিন্তা করে যে আপনাকে একটা সুযোগ দেওয়া যায়। সো আমি কি বললাম, আমাদের জিআরইটা হচ্ছে স্কলারশিপ এনশিওর করার জন্য আমাদের দরকার, আমাদের স্কলারশিপ অপরচুনিটিটা নিয়ে আসে। এটা অ্যাডমিশন রিকোয়ারমেন্টের জন্য দরকার। অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে দেখবেন জিআরই স্পেসিফিকভাবে বলে দেয় যে 50% উপরে থাকতে হবে, বা হচ্ছে কোয়ান্টে হচ্ছে অবশ্যই 160-এর উপরে থাকতে হবে, বা বারবালে 150-এর উপরে থাকতে হবে, এই জিনিসটা বলে দেয়। সো অ্যাডমিশন রিকোয়ারমেন্টের জন্য জিআরইটা আমার দরকার। আরও যদি বলি হচ্ছে জিআরইটা আসলে কে নেই, জিআরইটা আমাদের নেই হচ্ছে ইটিএস। সো ইটিএস হচ্ছে জিআরইগুলো নেই, যেমন আইএলটিএস এর সময় আমরা জানি কেমব্রিজ হচ্ছে পরীক্ষাটা নেই। সো জিআরইটা হচ্ছে ইটিএস নেই। তো আমি আবার বলি, জিআরইটা এই জন্য করতেছেন, যেটা হচ্ছে আপনাকে ফুল ফান্ড স্কলারশিপ করার জন্য আপনাকে এক ধাপ আগিয়ে নিয়ে যাবে। তবে এটাই ম্যান্ডেটরি না যে জিআরই ভালো করলে আপনি স্কলারশিপ পাবেন, কারণ জিআরইর সাথে আরও অন্যান্য জিনিসগুলো একটা প্যাকেজ, জিআরই শুধু একটা মডিউল। প্যাকেজের মধ্যে আর কী কী আছে, আপনার আইএলটিএস স্কোর লাগবে, আপনার হচ্ছে এসওপি লাগবে, আপনার সিবি লাগবে একটা ব্যাটার, আপনার এলওআর লাগবে, আপনার পেপার যদি না থাকে সমস্যা নেই, আপনার জিআরই লাগবে। এইটা হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজগুলো নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাইয়ের দিকে যাবেন। সো এটা যে কোনো একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট জিআরইর। এখন অনেকেই বলতে পারেন ভাই আমার তো সব আছে,
তারপরে আমার ফান্ডিংটা হয় নাই, কারণ এরপরে আরেকটা প্যাকেজটা যখন কমপ্লিট হয়ে গেল, প্রফেসরের কাছে আপনি যখন আপনার প্যাকেজটা দিলেন, আপনাকে সেই ইন্টারভিউ ডাকবে। সো কারণ হচ্ছে অনেক সময় আমাদের সেন্ট্রাল অ্যাপ্লিকেশনটা হয়ে যায়, কিন্তু মেজরিটির সময় সেন্ট্রাল অ্যাপ্লাই কিন্তু অ্যাপ্লিকেশন হয়, অ্যাডমিশন হয়, বাট ফান্ড আসে না। ফান্ডের জন্য আপনাকে আলটিমেটলি প্রফেসরের কাছে যাইতেই হয়। সো প্রফেসরের কাছে যখন যাবেন, সে একটা ইন্টারভিউ নেবে। এই ইন্টারভিউতে গিয়ে যদি আপনি আবার না পারেন, কথা ঠিকঠাক গুছায় না বলতে পারেন, আপনাকে একটা কাজ দিল, কাজটা ঠিকঠাক না পারেন, তখন কিন্তু এই যতই আপনি একটা নিয়ে গেলেন, একটা সাজানো গোছানো সিজিপিএ, এসওপি সব কিছু নিয়ে গেলেন, কিন্তু আপনি কিন্তু এইখানেই বাদ পড়ে গেলেন। তবে এই ইন্টারভিউ পর্যন্ত বা অ্যাডমিশনে সিলেকশন হওয়া পর্যন্ত আপনাকে এইটা কাজে দিচ্ছে। আফটার দ্যাট আপনারও একটু কাজে লাগাইতে হবে আপনার ব্রেনটাকে। তার মানে পুরোটা একটা জার্নি, বড় একটা জার্নি। এই জার্নির এইগুলো খুব ম্যান্ডেটরি। এর মধ্যে এটা সবার কাছে আছে, আপনাকে ইউনিক করে তুলবে একমাত্র জিআরই আর পেপার। এখন পেপার তো চাইলে আপনি হচ্ছে 6 মাসের মধ্যে 10টা করে ফেলতে পারবেন না। তার মানে আপনি চাইলে জিআরই 6 মাসের মধ্যে 320 আনতে পারবেন। জিনিসটা কি বুঝাইতে পারছি? বুঝছি। কেউ কোনো ধরনের জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। দেন হচ্ছে আমাদের থাকে জিআরই এক্সাম স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের বর্তমান যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা ফলো করব। বর্তমানে আমরা জানি হচ্ছে জিআরইতে 3টা টপিক থাকে, এক হচ্ছে রাইটিং, এক হচ্ছে কোয়ান্টিটিভ রিজনিং, আর হচ্ছে ভার্বাল রিজনিং। ভার্বাল কোয়ান্টিটিভ পাশে কিন্তু লেখা আছে রিজনিং। তার মানে হচ্ছে শুধুমাত্র সে ম্যাথ চাইতেছে না, বা শুধুমাত্র আপনি ইংলিশ পারেন কিনা সেটা জানতে চাচ্ছে না। রিজনিং মানে হচ্ছে থিঙ্কিংয়ের দক্ষতা, অর্থাৎ আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন কিনা। সো ম্যাথগুলো একদম সহজও না, আবার একদম কঠিনও না, মাঝারি লেভেল থাকবে, কিন্তু থিঙ্কিংয়ের জায়গা থাকবে যেখানে আপনি চাইলে ইজিলি ভুল করতে পারেন। সেই জন্যে এগুলোর নামই দিয়েছি রিজনিং। সো ভার্বাল রিজনিং হচ্ছে আমাদের যে ভার্বাল পার্টটা, যেটা হচ্ছে আমাদের, আমরা বলি বাংলা ভাষায় যে ইংলিশ পার্টটা। কোয়ান্ট রিজনিং হচ্ছে আমাদের ম্যাথ পার্টটা। আর অ্যানালাইটিক্যাল রাইটিং হচ্ছে আমাদের রাইটিং পার্ট, যেটা হয় আমাদের রাইটিংটা যেটা। সো টোটাল পরীক্ষা হয় আমাদের হচ্ছে 1 ঘন্টা 58 মিনিটের, যার মধ্যে টোটাল 5টা সেকশন তৈরি হয়। তো প্রথম সেকশনে যদি রাইটিং থাকবে মাস্ট। এই রাইটিংগুলা জিআরইতে হচ্ছে দেওয়া, মানে আপনি পরীক্ষা হলে কোন রাইটিংগুলো আসবে সেই সিলেবাসটা কিন্তু জিআরইতে অলরেডি ইটিএস বলে দিয়েছে যে এর মধ্যে আমি নিব। সো সিলেবাসটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, যে জিআরইতে একটা জিআরই পার করার জন্য আপনার আসলে এক্স্যাক্টলি কী কী পড়া উচিত একটু পরে বলবো। আপনি যেভাবে নিজে নিজে পড়লেও ঠিক ওই রিসোর্সগুলোই পড়া উচিত, কারো কাছে পড়লেও ঠিক ওই রিসোর্সগুলোই পড়া উচিত। সো রাইটিং একটা পার্ট থাকে, যে পার্টটা হচ্ছে একটা ইস্যু টাস্ক থাকে, যেখানে 30 মিনিট থাকে। আগে থাকতে হচ্ছে 2 টাইপের রাইটিং আসতো 2023 সালের আগে, বাট আমাদের বর্তমান ফরম্যাটে টাইমটা কমে আসছে 2 ঘন্টা, আগে ছিল 4 ঘন্টার এক্সাম। ঠিক আছে, তো এখন যেহেতু 2 ঘন্টার এক্সাম, তার মানে হচ্ছে সময়টা কমে আসছে, অর্থাৎ এক্সামের মধ্যে কোনো ব্রেক পাবেন না, পুরো পরীক্ষাটা একই ধাপে যাইতে হবে। সো প্রথমে যে লেখাটা থাকে সেটা হচ্ছে রাইটিং, এডাব্লিউ বলি আমরা এটাকে। এই রাইটিংগুলো অলরেডি দেওয়া আছে, ইটিএস বলে দিছে এই কোশ্চেন থেকে আমি পরীক্ষা হলে আমি দিব, তুমি পারো কি না। সো এটার একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমরা ক্লাস দিব। এটা নিয়ে সমস্যা নেই, এটা মার্কিং হয় 0 থেকে 6-এর মধ্যে। সো আপনি যদি ভালো মোটামুটি গ্রামাটিক্যালটা ঠিক রাখেন, আপনি যদি মোটামুটি তাদের স্ট্রাকচারটা ফলো করেন, আপনি 3 পাবেন বা 3+ পাবেন। সো আপনি 3 পাইলেই হচ্ছে মোটামুটি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা ধরা হয়, যে 3 পাওয়া মানে আপনি লিখতে পারেন। 3-এর নিচে হলে আসলে পুর স্কোর, কারণ 50%-এরও নাই। চিন্তা করেন 3 পাওয়া মানে কিন্তু দেখবেন অনেক সময় হচ্ছে 30%-এ চলে যাবে, মানে আপনার উপরে 70 জন আছে আর কি, পার্সেন্টেল বলতে এটা বোঝায়। সো চেষ্টা করবেন 3 যেন থাকে। 3 থাকতে গেলে কিচ্ছু না, জাস্ট বেসিক গ্রামার আর হচ্ছে একটা স্ট্রাকচার ফরম্যাটে লিখলেই হবে। মোটামুটি বানান ভুল হলেও 3 পাওয়া যায়। সো তার মানে এটা হচ্ছে আলাদা মার্কিং স্কোর, এটা কিন্তু আলাদা, ওই টোটাল ভার্বাল কোয়ান থেকে আলাদা। তার মানে প্রথম কোশ্চেনটা হয় এডাব্লিউ এর উপরে, যেখানে আপনার হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করে লিখতে হয়, এবং স্ট্রাকচারের ভিডিও আমরা দিয়ে দিব, ক্লাসও নেব। দেন আপনার আসতে পারে ভার্বাল অথবা কোয়ান, যে কোনো একটা পার্ট আসতে পারে। এখানের 12টা কোশ্চেন আসবে, হয় ভার্বাল হয় কোয়ান, যেটাই আসবে 12টা কোশ্চেন আসবে। এই 12টার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় থাকে। যদি ভার্বাল আসে তখন সময় দেওয়া থাকে হচ্ছে 18 মিনিট, যদি কোয়ান্ট আসে বা ম্যাথ আসে সেটার সময় দেওয়া থাকে 21 মিনিট। এই প্রথম সেটের যেটাই আসে এর পরেরটাই, যদি প্রথমে ভার্বাল আসে পরেরটা আসবে কোয়ান্টের হচ্ছে সেম 12টা কোশ্চেন। তার মানে প্রথম 12টা কোশ্চেন করে এখানে আসবে প্রথম দিকে। 12টা কোশ্চেনের পরে আপনি প্রথম 12টাই ধরেন, প্রথম ভার্বাল আসলো,
তার 12টা কোশ্চেন অ্যাটেম্প করলেন, তারপর কোয়ান্ট আসবে, তার 12টা কোশ্চেন অ্যাটেম্প করলেন। এখন ভার্বালের প্রথম 12টার মধ্যে আপনি কীরকম পারফরমেন্স করছেন, আপনি কি ভালো পারফরমেন্স করছেন, মানে এটা তো জাজ হবে। যেমন টোটাল কোশ্চেন কয়টা, 12টার মধ্যে ধরেন আপনি যদি পান হচ্ছে 6, তখন সে ধরে নিবে আপনার স্কোর হচ্ছে 150 থেকে 155-এর মধ্যে আসবে। যদি এর বেশি আপনি কখনোই পাবেন না। তখন সে পরবর্তী যে 15টা কোশ্চেন আবার কোয়ান্টের ভার্বালের পরে কোয়ান্টের পরে আবার ভার্বাল, এই 15টা কোশ্চেন হচ্ছে মিডিয়াম বা ইজি লেভেল আসবে, কারণ সে বুঝে গেছে আপনি আসলে এর থেকে বেশি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেন নাই। তখন সে হচ্ছে এইভাবে দিল। এরপরটা কোয়ান্ট, সেম এই কোয়ান্ট আসবে প্রথম 12টা কোয়ান্টে কীরকম পারফরমেন্স করছেন সেটার উপরে। তো এরকম টোটাল হচ্ছে ভার্বাল আসলো 15, 12 এবং 15, টোটাল 27টা, যেটার জন্য সময় লাগবে হচ্ছে টোটাল 41 মিনিট। কোয়ান্টে সেম প্রথম 12টা এবং পরের 15টার জন্য টোটাল সময় নিলাম হচ্ছে 47 মিনিট 27টা কোশ্চেনের। এই দুইজনে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হচ্ছে 170 এবং 170-এ মার্কিংটা হয়। এখন 170-এর মধ্যে 130 আপনাকে এমনি দেওয়া থাকে, 130, তার মানে দুইটাল 170 হচ্ছে 340, তার মধ্যে 130 হচ্ছে 260 মার্ক অলরেডি আপনাকে দেওয়া। আপনার স্কোর হচ্ছে তারপর থেকে আপনার কাউন্ট হবে, তারপরে যে 80 মার্ক, এই 80 মার্ক হচ্ছে আপনার স্কোর। এটা কিসের, ভার্বাল এবং কোয়ান্ট মিলে হচ্ছে টোটাল 80 স্কোর। এই জিনিসটা কি বুঝছি সবাই? এখন আমি আবার বলি, আপনি যদি ভালো করতে চান পরীক্ষা হলে প্রথম সেটগুলোর কোশ্চেনগুলো জানা পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইফ আপনি প্রথম সেটে খারাপ করেন তাহলে পরের সেটে সবগুলো আনসার দিলেও কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তার মানে প্রথম সেটের কোশ্চেনগুলো ভালোভাবে অ্যাচিভ করা, যদি আপনি চান যে 160-এর উপরে নিব, তার মানে আমার প্রথম সেটের কোশ্চেন 12টার মধ্যে যত বেশি কারেকশন করতে পারবো, ঠিক পরের সেটে একটু হার্ড লেভেল আসবে, যত কারেকশন করবো তত আমি মার্কিংটা পারবে। সো আমি যদি একটু দেখাই, ধরেন হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, যদি আরেকটু যদি ডিটেলসের দিকে আছে কিনা, এই যে এই যে দেখেন এখানে আছে আমাদের, এইটা মেবি অনেক আগের ভার্সন, বর্তমান ভার্সনগুলো আমরা 2 বছর আগে, রাইট। সো বর্তমান ভার্সনগুলো এই যে এখানে রাইট পাইছি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কিসের, ভার্বালের জন্য। দেখেন ভার্বালে নর্মালি কেউ যদি টার্গেট থাকে, যে আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করি, তারা মেইনলি টার্গেট হওয়া উচিত আমি ভার্বালে মিনিমাম 150 রাখবো, আর কোয়ান্টে হচ্ছে 160 প্লাস রাখবো, তাহলে কিন্তু আমার 310 প্লাস চলে আসে। সো আমার প্রথম টার্গেট হওয়া উচিত 310, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর। এখন 310 পাওয়া কিন্তু আহামরি কঠিন না, কারণ আমরা সবাই ম্যাথে ভালো করি, ম্যাথে ভালো থাকি, বারবার একটু ট্রিক্স খাটাইলে কিন্তু ভালো থাকা যায়। যেমন দেখেন প্রথম ভার্বালে যে প্রথম 12টায় যদি আপনি ধরেন 6টা হইলো, পরের 15টায় মাত্র 5টা হইলো, তাহলে দেখেন এজ এভারেজ কিন্তু 150 মার্ক হয়ে গেল। তার মানে টোটাল 27টার মধ্যে যদি আপনি 11টা পান, তাহলে কিন্তু আপনার 150 চলে আসতেছে। তার মানে দেখেন আপনার কিন্তু 50%-এরও কম যদি ভার্বাল কারেকশন করতে পারেন, তাহলে কিন্তু ভার্বালের আপনাদের যে অন্তত সম্মানজনক ভালো একটা স্কোর যেটা নিয়ে আসার, যেটা 150ও পায় না, কিন্তু 150 পাইলে কিন্তু আপনি দেখা গেছে যে 60% হয়ে যাবে, অর্থাৎ আপনার উপরে মাত্র 40 জন আছে, এই টাইপের অবস্থা। সো 150 পাওয়া কিন্তু একদম ইজি। এখন যদি আপনি আরেকটু বেশি পড়াশোনা করেন, তখন কিন্তু আপনার স্কোরটা আরও বেড়ে যাবে। সো দেখেন মাত্র 11টা কারেকশন করে কিন্তু ভার্বালে 150 আনা যায়। কথা কি বুঝতে পারছি? মানে প্রথম পার্টের উপরে দেখেন, প্রথম পার্টে যদি কম নেন, 0টা আপ হয়, পরের পার্টে 15টা পারলেও কিন্তু 150-এর উপরে যাবে না। সেম দেখেন প্রথম পার্টে যদি আপনি 9টা কারেকশন করে ফেলতে পারেন, পরের পার্টে দেখেন মাত্র 2টা কারেকশন, একটা কারেকশন করলাম, টোটাল 10টা কারেকশন করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে 160, 150। এর আগে ছিল 11টা। তার মানে প্রথম পার্সনে যদি দেখেন, প্রথম পার্সনে ধরেন 12টাই পারলাম, পরের সেকশনে একটা পারলাম না, তাও কিন্তু 153। কথা কি বুঝতে পারছি যে প্রথম পার্টটা কি পরিমাণ ইম্পর্টেন্ট ক্যারি করে? জিনিসটাকে বুঝতে পারতেছি? ওকে, সো আমি জিনিসটা দেখাইলাম। সেম জিনিস কোয়ান্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে কোয়ান্টে যদি আপনি 160 প্লাস চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার স্কোর অবশ্যই প্রথম পার্টে 8টা 9টার উপরে পাওয়া উচিত, এর নিচে আসলে
পাইলে আপনি কখনো 160-এর উপরে স্কোর যাবে না। সো চেষ্টা করবেন এটাই, যে প্রথম পার্টে যেন আমি ভালো করি। দ্যাটস ওয়াই অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস প্রয়োজন, কারণ 12টা কোশ্চেনের মধ্যে দেখবেন সিলি মিস্টেক ইজিলি 2-3টা কোশ্চেন ভুল হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত না। সর্বোচ্চ 2টা ভুল করতে পারেন, এর বেশি হওয়া উচিত না। দ্যাটস ওয়াই হচ্ছে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়। আচ্ছা, এইটুকু কি বুঝাইছি সেটা বুঝছে? মার্ক ডিস্ট্রিবিউশন, এক্সাম স্ট্রাকচার জি সবাই, আমি বললাম যে ক্লাসগুলো আমাদের ইন্টারেক্টিভ হবে, সবাই ক্লাসের সাথে কথা বলেন, জানার চেষ্টা করেন। এখানে আমরা ক্লাসের বাইরে অন্য জিনিসগুলো আলোচনা করবো যেগুলো আমি জানি, লাইক এসওপি সিবি থেকে ধরে যা আমি জানি সব দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ক্লাস স্টুডেন্ট 10-12 জনই থাকবে, তার মধ্যে একটু রিকোয়েস্ট করি, এখন যারা আছেন টোটালি 10 জনই পরীক্ষায় বসেন। মানে আমাদের হয় কি, আমাদের যদি 20 জন স্টুডেন্ট থাকে 5 জন পরীক্ষায় বসে, 15 জন জ্বরে পড়ে যায়। যেহেতু জিএরই একটা ডিপ্রেশনের জায়গা, একটা পেইনফুল জার্নি, মাত্র শুরু করলেন তো এটা পেইন শুরু হবে মাত্র থেকে। কারণ মনে রাখা ভোকাবুলারি, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার হাতে, আমি শুধু ইনসাইট শেয়ার করতে পারবো, আমি আপনাদের গাইডলাইন দিতে পারবো, কিন্তু পড়াশোনা যে এটা আপনার। এবং ওয়ার্ল্ডের 3 নম্বর হার্ডেস্ট পরীক্ষা, যেহেতু পেইন আপনাদের লাগবেই। দেখেন আপনি টিসি মানে ভার্বাল পারতে গেলে আপনার মুখস্থ জ্ঞান অনেক ভালো লাগবে, যেখানে ভোকাবুলারি মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। এখন আমি কি করতে পারি, আমি শুধু আপনাকে ভোকাবুলারি দিতে পারি, মুখস্থটা আপনার উপর। আপনি মুখস্থ করবেন না, আপনি পারবেন না, যে এটার জন্য কিন্তু দুনিয়ার কোনো মেন্টর দায়ী না। আপনি মুখস্থ করবেন, আপনি পারেন না। তবে হ্যাঁ, আপনাকে যদি এমন কিছু হয় যে আমি যে সিলেবাস পড়াইছি সেই সিলেবাসের বাহিরে পরীক্ষায় চলে আসছে, তাহলে মেন্টর খারাপ। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে তারপরে একটা ডিসিশনে আসা, ইফ মেন্টর খারাপ কি খারাপ না। মেজরিটি মানুষ কোর্সের 2 মাস বা 1 মাসের পরে মানে হারাই যাবে, ক্লাস করবে না, ইভেন তো পরীক্ষায় বসবে না। আমার 900 প্লাস স্টুডেন্ট আছে পরীক্ষার্থী, মানে অ্যাডমিশন হয়েছে, তার মধ্যে প্রায় 100 জনের মতো পরীক্ষা দিয়েছে। তার মানে হচ্ছে 1/9 অংশ আর কি, 8 অংশ বাদ চলে গেছে, পরীক্ষায় দেয় নাই। সো এই পরীক্ষা না দেওয়ার পিছনে কিন্তু আমি দেয় না, বাট যারা পরীক্ষা দিয়েছে তাদের স্কোর অনেক ভালো, আজকেও 325 পেয়েছে। এটার স্কোর অলরেডি আমি দিয়ে দিয়েছি পেজে। ইভেন দো তাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে, আপনাদের ক্লাসে হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার শুনবো, যে সে আসলে কীভাবে 325 পর্যন্ত গেল। কিন্তু এই যে সেম মানুষই 325 গেল, আবার সেম ব্যাচেরও অন্যান্য মানুষ যখন পরীক্ষায় বসতেছে না। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে, জিআরই জার্নিটা শুরু করছেন, অন্ততপক্ষে আমার পুরো কোর্সটা শেষ হইলে আপনি অন্তত একটা জায়গায় আসবেন, যেই জায়গা থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। আফটার দ্যাট আপনি ঠিক কী কী করলে আপনি পরীক্ষায় বসতে পারবেন, বা হচ্ছে কী কী লেকিংস থাকতে, ধরেন হয়তো বা আমার কাছে পড়লে কিছু লেকিংস থাকলো, ধরেন আপনার হইলো না, ক্লিয়ার হইলো না, কিন্তু আপনি তো ক্লিয়ার হয়ে গেলেন যে আমার সিলেবাস এটা, আমার সিলেবাসের এইটুকু আমার প্রবলেম, আমি হয়তো বা ওনার কাছে পড়তে পারি না, আমি অন্য জায়গা থেকে এইটুকু ক্লিয়ার করে আমি পরীক্ষায় বসে যাব। তাহলে কিন্তু অন্ততপক্ষে পুরো জিনিসটা ক্লিয়ার হলো। ইফ আপনি যদি এইটুকু না করেন, তাহলে কিন্তু লস আপনার, যে আপনি মাঝপথে ছাইড়া দিয়ে চলে গেলেন। আরেকটা জিনিস, আপনারা এখন এডমিটেড স্টুডেন্ট আমার, আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে, দুনিয়াতে হাজার হাজার মেন্টর আছে, দুনিয়াতে হাজার হাজার মেন্টরের রিসোর্স আছে, কেউ মেন্টর খারাপ না, কিন্তু আপনার বিশ্বাস একজনের উপর রেখে আগাইতে হবে। আমি যে রিসোর্সগুলো পড়াবো, আমি একটা টেকনিকে পড়াচ্ছি যেটার কারণে স্কোর কিন্তু ভালো আসতেছে, সেই বিশ্বাসটা আমার আছে, দ্যাটস ওয়াই আমি সেই রিসোর্সগুলো পড়াচ্ছি এবং ভালো করতেছে। আর একজন মেন্টর আরও কিছু রিসোর্স বা অন্য কোনো রিসোর্স পড়াচ্ছে, সে তার ভরসা থেকে পড়াচ্ছে, সেগুলো ভালো করতেছে, তার মানে সবাই ভালো। কিন্তু আপনাকে বলবো, আপনার জায়গা থেকে যাকে বিশ্বাস করে পড়তে আসছেন ঠিক তার অনুযায়ী শেষ করেন। আপনি যদি মিক্স ভ্যারাইটি ধরেন, তারাই কেউ ভালো করতে পারে না। আমার স্টুডেন্ট যারাই আছে দেখবেন হচ্ছে আগের ব্যাচগুলো যদি কম্বাইন করেন, যারাই আছে তারা বিশ্বাস করে যারা যারা পড়তেছে তারাই ভালো করতেছে। সো এইটুকু বিশ্বাস রাখেন, জিআর এটা পার করার দায়িত্ব আমার, আপনাদের পার করার দায়িত্ব আমার। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার অনুযায়ী পড়েন, এক্সট্রা রিসোর্সে হাত দিয়েন না, কোনো দিকে এখন হাত দিয়েন না। কোর্সটা শেষ হোক, তারপর যদি মনে হয় হাত দেওয়া উচিত হাত দিয়েন। কোর্সের মধ্যে আমার রিসোর্সের বাইরে আপনার যাওয়ারই দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? যদি না যান, আফটারদের আপনার কথা আপনি বললেন যে আমাকে অন্য রিসোর্স যাইতে দেয় নাই, সেই জন্য আমি খারাপ করছি, কিন্তু একবার আমার রিসোর্স অনুযায়ী শেষ করেন, ইনশাল্লাহ ভালো না করে খারাপ হবে না। আমি কি রিকোয়েস্টটা বুঝাইতে পারছি? জি ভাই। দেন আসি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। দেখেন টোটাল স্কোরটা হয়, দেখেন টোটাল স্কোর ব্রেকডাউন 340, সেখান থেকে আমরা ভালো করে জানি কোয়ান্ট এবং ভার্বাল মিলে হচ্ছে এটা হয়। অ্যানালিটিক্যাল রাইটিং 0 থেকে 6 এর মধ্যে হয়,
পার্সেন্টাইল র্যাঙ্কিংটা হয় কেন, অনেক জায়গায় আপনি পার্সেন্টাইলের ভ্যালু আছে, ধরেন আপনি 145 পাইলেন, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, যেমন ওয়াইন স্টেট ইউনিভার্সিটি। তো ওয়াইন হচ্ছে কি করে, তারা হচ্ছে বলে দেয় যে কোয়ান্টে অবশ্যই 50 হইতে হবে, ঠিক আছে, আপনি কি পারেন জানি না, বাট পার্সেন্টেজ থাকতে হবে, দ্যাটস ইট। যে পার্সেন্টাইল স্কোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যে পরীক্ষা দিলেন ওই দিনে সারা বিশ্বের মধ্যে আপনার স্কোরটা কত পার্সেন্টাইল, মানে কত জনের উপরে। 50 মানে হচ্ছে আপনার নিচে মাত্র 50 জন আছে, মানে 100-তে 50 জন হচ্ছে সেম স্কোরটা পাইতেছে 145। সো এইটাও কিন্তু ভেরি করে। তার মানে আপনি ধরেন অনেক সময় 140 পেলেন ভার্বালে, কিন্তু পার্সেন্টাইল হচ্ছে 90%, তার মানে প্রফেসর ওই অ্যাডমিশনের সময় কিন্তু ওই কী বলে আপনার যখন পোর্টালগুলোতে কিন্তু আপনার লেখা থাকে যে পার্সেন্টাইলটা ইনপুট করেন, বিকজ অফ পার্সেন্টাইল দেখেও কিন্তু তারা ডিসিশন নেয়, ও আচ্ছা 140 পাইলেও তার পার্সেন্টাইল 90, তার মানে পৃথিবীর সব থেকে হার্ড ভার্বাল পরীক্ষা হয়েছে যেখানে তার উপরে মাত্র 10 জন আছে, সে 100-তে 90 উপরে, মানে তার উপরে মাত্র 10 জন আছে, 100-তে 10 জন মাত্র সেই স্কোরটা পাইতেছে, সেটা দেখেও কিন্তু তারা জাজমেন্ট করে, আল্লাহ সে তো অনেক ভালো। আবার 160 পাইলেন কিন্তু পার্সেন্টাইল হচ্ছে মাত্র 10, তার মানে আপনি একদম পুর পরীক্ষা দিয়েছেন, এত সহজ পরীক্ষা ছিল, আপনার উপরে 90 জন পাইছে। সো এই জন্য পার্সেন্টাইল র্যাঙ্কিংটাও অনেক সময় ইম্পর্টেন্ট, কথা কি বুঝাতে পারছি? এটুকু বুঝছি? জি ভাই। ওকে। আবার প্রত্যেকটা সেকশন কিন্তু ভিন্ন ভিন্ন ডিফারেন্ট খেলা প্লে করে, যেমন আপনি কোয়ান্টে যত ভালো করবেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ে কিসে, যদি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যান। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে 160-এর উপরে মাস্ট বি তারা চায়, বিকজ তাদের এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, আপনি যদি 160-এর উপরে যান তখনই তারা আসলে সেটাকে জাজমেন্টে নিয়ে আসে, তখনই সেটা আসলে তারা মানে আপনাকে চিন্তা করে, কথা কি বুঝাইতে পারছি? সো এই জিনিসগুলো মাথায় রেখেন। দেন হচ্ছে আমরা যদি আসি, আচ্ছা সেকশন ওয়াইজ যদি ব্রেকডাউন করে, আমাদের ভার্বাল সেকশনে আমাদের 3 রকমের পার্ট থাকে, এগুলো আমরা নেক্সট দিন ক্লাসে শিখে ফেলবো। সেম হচ্ছে প্রথমটা থাকে টিসি। টিসি মানে হচ্ছে টেক্সট কমপ্রিহেনশন, মানে একটা কী বলে একটা সেন্টেন্স থাকে যার মধ্যে একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে 5টা অপশন থাকে। এটাকে বলতেছি যে লজিক ওয়াইজ কোনো মনে রাখবেন ভার্বালে বা জিআরিতে কখনো হচ্ছে আপনার থিঙ্কিং মানে কোশ্চেনের বাহিরে থেকে কোনো থিঙ্কিং আপনার আসবে না, আপনি যা জানেন কোশ্চেনে যা আছে সেই লজিকটা ব্যবহার করতে পারেন কিনা। সো যদি 1 ব্ল্যাঙ্ক, এটাকে আবার 2 ব্ল্যাঙ্ক হতে পারে, এটাকে আবার 3 ব্ল্যাঙ্ক হতে পারে, যে 2টা আনসার হইলেই সত্য হবে, 3টা আনসার একত্র হইলেই সত্য হবে। এটাকে আমরা বলতেছি টেক্সট কমপ্রিহেনশন, মানে গ্যাপের মধ্যে একটা অপশন বসাবো। এটা ওই 9-10-এর মতো না যে আমি হচ্ছে গ্রামার টামার দেখে বসে ফেলবো। এখানে আপনার প্রথম পার্টে একটা লজিক থাকবে, একটা আইডিয়া থাকবে, এই আইডিয়াকে ব্যবহার করে পরে এই গ্যাপে একটা আনতে হবে। এই গ্যাপের মধ্যে তাহলে কঠিনটা কোন জায়গায়, আমি লজিক ধরতে পারবো, আনসার পারবো না কেন, কারণ এখানে হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারি হচ্ছে আপনি কখনোই দেখেন নাই জিআরির আগে, তার মানে আপনি যদি ভালো করতে চান এই ভোকাবুলারি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরপর আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে এসি। এসি মানে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটা গ্যাপ থাকে যেমন আনসার হয় 2টা, মানে হচ্ছে একটার সিনোনিম আনসার হয়, পেয়ার আনসার হয়, তার মানে এখন আমাকে ডাবল সিনোনিমে পড়তে হবে ভোকাবুলারি। এগুলো কীভাবে ক্র্যাক করবো আমরা একটু পরে বলবো। তার মানে আমাদের জন্য ভোকাবুলারি ছাড়া এই পার্ট কোনোটাই ইম্পসিবল। অর্থাৎ এখানে টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 13টা, 13 বা 14টা, টোটাল 27-এর মধ্যে 13 এবং 14-র মধ্যে থাকে হচ্ছে এই টিসি এবং এসির উপরে। তার মানে 50% মার্ক সে ক্যারি করতেছে ভোকাবুলারি নির্ভর। আমি ক্লাসে লজিক শিখাবো আর ডেইলি ভোকাবুলারি পড়তে দিব, আমি বলে দিব কীভাবে পড়বেন, অ্যান্ড আমরা লজিক শিখে 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 একটা সময় শেষ করব 2 মাস 3 মাসে, ঠিক তখন আমি ভোকাবুলারি ব্যবহার করে লজিক তত কিন্তু আমার ভোকাবুলারি হয়ে যাবে 3 মাসে, তখন দেখবো যে ভোকাবুলারিও পারি, আমি লজিক ক্লাসে রেগুলার করছিলাম, এখন আমার আনসার হয় কিনা। সো ভার্বালটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আমি আজকে আপনাকে ক্লাস করাইলাম কালকে শিখে যাবেন এরকম না, আমি ডে বাই ডে লজিক শিখাইতে পারবো, কিন্তু ভোকাবুলারি ছাড়া আপনি লজিকটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি লজিক শিখে আনসার গেস করতে পারবো, কিন্তু ভোকাবুলারি ছাড়া আনসার আসতে পারবেন না। দ্যাটস ওয়াই ভোকাবুলারি প্রসেসটা লার্নিংটা রেগুলার রাখতে হবে। দেন আমরা ক্লাসে তাহলে কী শিখতেছি, ক্লাসে শিখতেছি লজিকটা কীভাবে তৈরি করা যায়। ইফ লজিক আমার ক্লিয়ার হয়ে গেল, আমি ভোকাবুলারি জানলে আমি আনসার করে ফেলবো। এটা হচ্ছে টিসি এবং এসির কাজ। আরেকটা পার্ট হচ্ছে আরসি, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। সেটা হচ্ছে প্যাসেজ থাকবে, সেটার হচ্ছে অপশন থাকবে, আনসার থাকবে।
এটা টোটাল হচ্ছে 13টা 14টা, যদি এখানে 13টা কোশ্চেন আসে এখানে হবে 14টা। সো এটা আরেকটা পার্ট, এখানে আমাকে রিডিংটা বুঝতে হয়, দেন রিডিংয়ের আনসারে কোশ্চেন আসতে হয়। এটা হচ্ছে টোটাল 8 রকমের কোশ্চেন আসে। এই 8 রকমের কোশ্চেন নিয়ে আমরা ডিটেলসে বিস্তারিত বলবো। তার মানে এই পুরো জিনিসটাই আসলে, তাহলে আপনাদের কি লাগবে এই পার্টটা করার জন্য? আপনার রিডিং হ্যাবিট লাগবে, যে আমি রিডিং পড়ে বুঝি কিনা। দেন আমি তাহলে এটা শেখাবো কীভাবে, আমি শেখাবো হচ্ছে রিডিংটা কীভাবে পড়া যায়, কি ওয়েতে রিডিংটাকে সহজে পড়া যায়, দেন সেটাকে কীভাবে অ্যাপ্রোচ করা যায়, কোন কোশ্চেনে কীরকম অ্যাপ্রোচ করবো, আমরা শুধু সেটা শেখাবো। এখন আপনি যদি রিডিংই পড়তে না পারেন, সেটা আমি আসলে কোনো দিন শিখে আনতে পারবো না। আমি কি করতে পারবো, আপনার রিডিং হ্যাবিটটা যত মানে নর্মাল প্রসেসে আছে সেটাকে আমি আমার জিআরই ফরম্যাটে কনভার্ট করতে পারবো। দেন আমি হচ্ছে কীভাবে একটা কোশ্চেনে অ্যাপ্রোচ করতে হয় সেটা শেখাতে পারবো। নট লাইক দ্যাট আমি আপনাকে রিডিং শেখাতে পারবো, নট লাইক দ্যাট আমি এখানে ভোকাবুলারি আপনারটা আমি মুখস্থ করে দিতে পারবো। তার মানে এই পুরো জার্নিটা আপনারই, আমি শুধু গাইডলাইন হিসেবে কাজ করব। মানে কোন জায়গায় হোঁচট জানে না খান, মোটিভেশন হিসাবে। জিনিসটাকে বুঝাইতে পারছি ভার্বাল পার্টটা? জিনিসটা বুঝছি? জি কোয়ান্টের ক্ষেত্রে আমাদের সেম, আমাদের এরিথমেটিকের উপর, অ্যালজেব্রার উপর, জিওমেট্রির উপর, ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে চিন্তা করতে আসে। এখানে আহামরি ওই যে আমাদের যে ইন্টারি ছিল, আমাদের হচ্ছে অনেক যেগুলো থাকে যে অনেক হার্ড জিনিস, ইভেন দ্য ফাংশনের অনেক জটিল ডোমেন রেঞ্জ, এগুলো কিচ্ছু নাই। আপনার বেসিক লাগবে, এবং বেসিক থেকে তারা যা হচ্ছে সিলি মিস্টেকগুলো যাতে না হয়, ঠিক সেই টাইপের তারা প্র্যাকটিসে চাচ্ছে, যে আপনি কম সিলি মিস্টেক ব্যবহার করে আপনি যেন আনসারটা করতে পারেন। এই টাইপের কোশ্চেনে এইটা টোটাল 27টা কোশ্চেন থাকবে, এবং কোশ্চেন টাইপ ভিত্তিকও আমরা আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে। এখন তো জাস্ট হচ্ছে বেসিক আইডিয়া। দেন রাইটিংয়ের পার্ট হচ্ছে 6-এ কারেকশন হয়, আমরা একটু পরে আমাদের সিমুলেশন দেখাবো আমাদের নিজস্ব ওয়েবসাইটে। সো এই হচ্ছে আমাদের পার্ট। দেন আসি হচ্ছে, আচ্ছা, জিআরই স্কুলের ভ্যালিডেশন রেজিস্ট্রেশন যদি বলি, এটা হচ্ছে 5 বছর থাকে, এবং হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে আপনি ইটিএস ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে পারেন, এবং ফিটা $220, এবং অনেক সময় হচ্ছে আমাদের অফার থাকে $50, $70, বিভিন্ন অফার থাকে, অফার অনুযায়ী আপনি করতে পারেন। সেন্টার হচ্ছে ঢাকার মধ্যে, চিটাগাংয়ের মধ্যে আছে। আপনি জাস্ট হচ্ছে ইটিএস ওয়েবসাইটে গেলেই সেন্টারটা দেখে নেবেন কোথায় আছে। আপনি চাইলে অনলাইন বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু এটা এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে না। সো আপনি সেন্টার ভিত্তিকই দেওয়া উচিত, এবং এই হচ্ছে আপনাদের জানার বিষয়। দেন যদি আসে হচ্ছে আপনার ওকে, এখন আপনার হচ্ছে কি হওয়া উচিত, রুট ম্যাপটা কী হওয়া উচিত, হয় কী এরকম। আফটার দ্যাট নর্মালি রুট ম্যাপ হয় প্রথমে জিআরই যারা জিআরই বা ইউএসসি চিন্তা করে তারা প্রথমে জিআরইটাই দেয়, অনেকে আইএলস দেয়, আইএলসের পরে জিআরই শুরু করে। কিন্তু সমস্যাটা হচ্ছে আইএলসের পরে জিআরই শুরু করলে জিআরইটা ঠিক, আইএলটিএসও একটা কঠিন একটা পার্ট লাগে, সময় লাগে, ঠিক জিআরইটাও কিন্তু শর্টকাট নাই, কঠিন সেম সময়টা লাগবে। তবে জিআরইটা আগে দিয়ে গেলে আইএলটিএসের সময়টা কমে যায়, কারণ আপনার রিডিং হ্যাবিটটা গ্রো হয়ে যায় একদম অ্যাডভান্স লেভেলের, আপনার রাইটিংটা গ্রো হয়ে যায়, তখন হচ্ছে আইএলটিএসের রিডিং এবং রাইটিংটা হেল্প হয়, তখন স্পিকিং এবং লিসেনিং ওই 1-1.5 মাসে পরীক্ষায় বসতে পারে। দ্যাটস এ প্রথম ধাপ হচ্ছে আপনি জিআরই প্রিপারেশনে কমপ্লিট করা, দেন আইএলসে যাওয়া, দেন হচ্ছে ইউনিভার্সিটির শর্ট লিস্ট করা, কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন, কোন কোন ইউনিভার্সিটির প্রফেসর, এর পাশে এসওপি সিবিএলওয়ার হচ্ছে প্রিপারেশন রাখা, এর ম্যাজিক তৈরি করে ফেলা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন করা, এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল এবং ভিসা প্ল্যানিংটাকে আগায় রাখা। এই পুরো প্রসেসটাই হচ্ছে একটা হায়ার স্টাডির ধাপ। এই ধাপের মধ্যে সব থেকে পেইনফুল ধাপ হচ্ছে এটা। এখন যদি আপনার নিজের টাকা থাকে, বাবার টাকা থাকে, তাহলে অনেকে এই পেইনফুল রাস্তাটা বাদ দিয়ে দেয়, সে এখান থেকে শুরু করে, এরপর ইউনিভার্সিটি শর্ট লিস্ট, এলওআর এসব অ্যাডমিশন সাবমিশন, তার হচ্ছে এই ফিনান্সিয়ালটা লাগে, ব্যাংক স্টেটমেন্ট থেকে ধরে সব কিছু। ইফ আপনি এটা করে ফেলেন, আপনার ফান্ডিং এনশিওর হয়ে গেল, আপনার এই ফিনান্সিয়ালের হিসাব নাই, আপনার সরাসরি ভিসা প্ল্যানিং করার চিন্তা করা। বুঝতে পারছি? জি ওকে, সো আচ্ছা, আপনি আপনাদের দিকে কিন্তু কোশ্চেন নিব, একটু পরে কোশ্চেন বলেন, দেন আমরা আমাদের কোর্স অনুযায়ী কীভাবে কন্ডাক্ট করবো সেটা নিয়ে বলবো। প্রথমত হচ্ছে জিআরই টাইমলাইনটা কতদিন লাগে নর্মালি একটা ভালো স্কোরের জন্য 6 থেকে 8 মাসও না, 1 বছরে লাগে অনেকের। ঠিক আছে, অনেকে 2 বছরে দিতে পারে না। ভয়, ইনএবিলিটি, চিন্তা, প্যারা, মাঝে মাঝে জ্বরে পড়ে যাওয়া, এগুলো
জন্য 2-3 বছর দিতে পারে না, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 6 মাস। 6 মাস আপনি বসতে পারবেন, এইটুকু গ্যারান্টি থাকা যায়। কিন্তু তারপরেও অনেকের ওই 6 মাসটা হাতে থাকে না। লাইক আপনি এখন জুলাই মাসে আছেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের জানুয়ারিতে পরীক্ষা দিতে গেলে 6 মাস। তাহলে মানে জানুয়ারিতে পরীক্ষা দিলে তো হচ্ছে আপনার ফল দা মিস হয়ে গেল, কারণ ফল আপনার এই শুরু হয়ে যায় সেপ্টেম্বর থেকে, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হইতে হইতে ফান্ডিং ডিসিশনগুলো ডিসেম্বরের মধ্যে হয়ে যায়। আপনি তো ফান্ডিংয়ের জন্যই পড়তেছেন, তো আপনি যদি 27 চিন্তা করেন তাহলে আপনার জন্য এনাফ সময়। যদি 26 চিন্তা করেন, আপনি আসলে লেটে অ্যাডমিশন নিয়েছেন, যেটার জন্য আপনার আসলে আফসোস করা ছাড়া কিচ্ছু নাই। আপনি লেট অ্যাডমিশন কেন? কারণ আপনার অন্তত পক্ষে 4 মাস তো হাতে রাখা উচিত ছিল, মানে এই সেপ্টেম্বরের আগে 4 মাস। তার মানে হচ্ছে মে, জুন, জুলাই, অগাস্ট, এই মে থেকে যদি শুরু হইতো আপনার পারফেক্ট একটা সময় থাকতো যে আমি পরে আইএলটিএস করে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু মনে রাখবো, আমার ইউএসএতে ফান্ডিং অ্যান্ড অ্যাডমিশন কিন্তু এক না। অনেক ওয়েবসাইটে দেখবেন যে দেওয়া আছে হচ্ছে তার অ্যাডমিশন ডেডলাইন হচ্ছে মার্চের 26 তারিখ, ধরেন 26 মার্চে, কিন্তু তার ফান্ডিং ডিসিশন হয়ে যায় কিন্তু ডিসেম্বরের মধ্যে, কারণ তার অ্যাডমিশন ওপেন হয়েছে সেপ্টেম্বরে। সে ফান্ডিং কাদের কাদের ফান্ডিং দিবে এই ডিসিশনটা কিন্তু সে আর্লি ডিসিশন নিয়ে ফেলে, কারণ সে এতদিন পর্যন্ত অপেক্ষা করে না। সে পরবর্তীতে অ্যাপ্লাই করলে হয়তো আপনাকে অফার লেটার দিবে, কিন্তু নিজের টাকায় পড়ার জন্য। জিনিসটা কি বুঝছি যে অফার ডিসিশন আর একটা হচ্ছে ফান্ডিং ডিসিশন আর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিসিশন, ডেডলাইনটা দুইটার পার্থক্য বুঝছি। জি ভাই। ওকে, সো আমরা যত আর্লি পসিবল অ্যাপ্লাই করব, তাহলে তত ফান্ডিং আমার ডিসিশনটা তত আর্লি আসবে, আমি তত সিকিউর থাকব। তার মানে আপনারা যারা হচ্ছে গ্রাজুয়েট হয়ে গেছেন, এখানে এখন পড়তে চান, কারো যদি প্রফেশনাল প্ল্যান থাকে সে আসলে তার টাইম শিডিউলে পড়তে হবে। আমাদের কোর্স করে আপনি যদি মক টক সহ অন্তত 4 মান্থ লাগবে, আপনি হচ্ছে 320 প্লাস একটা স্কোর আনার জন্য। এখন এই 4 মান্থ হচ্ছে কি, আপনি যদি ফুল ফেজে পড়াশোনা করেন, যে 6 মাস হচ্ছে রেগুলার আমি পড়াশোনা, 6 আওয়ার করে রেগুলার পড়াশোনা করব। এবার এটাও ভেরি করে পার্সন টু পার্সন। কোনো পার্সনের হচ্ছে ধরেন এখন আমার এখানে অ্যাডমিট হওয়ার আগে সে অনেক নলেজ জানে, ভোকাবুলারিগুলো হয়ে গেছে, তখন হয়তো বা ম্যাথে হচ্ছে তার অনেক বেশি ইফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না, সে হয়তো 4 মাসটাকে 3 মাসে আনতে পারবে। কিন্তু 3 মাসের নিচে আসলে জিআরই পসিবল হয় না। আইএলটিএস পসিবল হইলেও জিআরই পসিবল না। যে বলে আপনাকে 1 মাসে জিআরই দিয়ে দিয়েছে, তার ভাই আগে থেকে ওই নলেজ ছিল, দ্যাটস ওয়াই তার কাছে 1 মাস লাগছে জাস্ট এটা ফরম্যাটে নিয়ে আসতে। আপনি আর আমি কিন্তু ওই রকম না, এই জন্যই কিন্তু আপনার কোর্স পর্যন্ত আসতে হয়েছে। যদি ওই রকম হইতো সে কোর্সও করে নাই। 1 মাসে জিআরই যে বলবে, 2 মাসে যে জিআরই বলবে, সে শুধু আপনাকে কোর্সের মধ্যে ধরুন প্রত্যেকদিন ক্লাসে 20টা করে ম্যাথ করে দিব, 2 মাসে আপনি হয়ে গেল। এইভাবে কিন্তু জিআরই হয় না। জিআরইর জন্য প্রিসাইজ প্রিপারেশন লাগে, অর্থাৎ 27টার মধ্যে আপনি 24টা যদি না পারি, তাহলে তো 165 প্লাস আসতেছে না ম্যাথে। তো 24-25 হবে 3টা মাত্র বল, এই 27টা একটা বিয়ে মানে বড় একটা পরীক্ষার মধ্যে সিলি মিস্টেক, মানে ইজি ইচ্ছাকৃত বললো, দেখবেন না যে 3টা হয়ে গেছে। তো ওই যে প্রিপারেশনটা অবশ্যই 1 মাস 2 মাসের না, মিনিমাম 3 মাসের রাখেন, 4 মাস প্রিপারেশন। তো আপনারা এখন আছেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শেষে হচ্ছে প্ল্যান করেন, তাহলে হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স কমপ্লিট করে মক কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারবেন। তো এইটুকু টার্গেট রাখেন যে অক্টোবরের মাঝামাঝি অথবা শেষে আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দিলে ভালোভাবেই দিব। এখন আমি তাড়াহুড়া করে অগাস্টের শেষে বা সেপ্টেম্বরে পরীক্ষা দিলাম, আমার স্কোর আসলে 302, যে স্কোর নিয়ে আমি আসলে ব্যবহারও করতে পারতেছি না। সো আমি স্কোর এমনভাবে আনবো যেন আমি অন্তত ব্যবহার করতে পারি। কথা কি বুঝতে পারছি? জি ভাই। সো যদি হচ্ছে এমনি হচ্ছে আপনার কাছে যদি ফিল হয় যে আমি জিআরই প্রিপারেশন হয়ে গেছে, যে আমি দিতে পারবো, কখন ফিল হবে? যখন আপনি মক দিবেন, আমাদের মকগুলো দিবেন, আপডেট মকগুলো মানে ডেটা মকগুলো দিবেন সেগুলো। এখন আমরা রিসোর্সে যাব। প্রথমত হচ্ছে আমাদের এইটুকু শেষ যে জিআরই কি, জিআরই কীরকম, কখন টাইম লাগে। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, দেন আমরা আমাদের প্রসেসে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড মানে সিএসসি এর জন্য হচ্ছে কোন স্কোরটা সেফ, আচ্ছা, 315 নাকি আমি 310? বলি কোন সেফ স্কোরটা। এখন আমি দুইটা প্রোফাইল বলি, মানে আমার জানা মতে 3-4টা প্রোফাইল বলি, দেন আমার প্রোফাইলটাও বলি।
তাহলে বোঝা যাবে যে আমরা আসলে ফান্ডিং পেতে গেলে ওরা কি দেখতে পারে, আপনি নিজেরটা মিলেন। আমার পরিচিত একজনের, তার সিজিপি হচ্ছে 3.41, তার হচ্ছে আইএলস হচ্ছে 7, আপনার হচ্ছে জিআরই স্কোর হচ্ছে 305, দেন হচ্ছে এসওপিও হচ্ছে স্ট্রং, এলওআরও হচ্ছে স্ট্রং। সে অফার পাইছে, প্রফেসরের সাথে কথা বলে, এবং হচ্ছে তার হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আলাবামা। এখন আরেকজন আসি, তার স্কোর হচ্ছে 3.30, তার এটা হচ্ছে 7, তার এটা হচ্ছে 315, মানে 6.5 মেবি। দেন সে কিন্তু অফার লেটার পায় নাই। এখন কেন পায়নি? কারণ সে হচ্ছে তার হচ্ছে প্রফেসরের মিটিংয়ে কাহিনী করে হয় না, মানে কাজ দিছিল হয়তো বা সেই কাজে হয় নাই। আরেকজনের সে হচ্ছে আমার 3.00, সে জিআরই স্কোর পাইছে 320, আইএলস 7, তার আবার হয়েছে কেনটাকি। জিনিসটা বুঝেন, মানে জিআরই স্কোরটা কিন্তু কীভাবে হেল্প করতেছে। আবার অনেকের আছে পেপার নাই, দেখেন তাহলে এটা একদম স্ট্যান্ডার্ড স্কোর ধরতে পারি না, পারি না? যদি এখন যদি এইখান থেকে যদি আমরা ভালো করতে, তাহলে জিআর স্কোরটাকে আমরা 310+ রাখবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে তো আমার স্কোরটা কম হইলে হইতেছে না, বেশি হইলে হইতেছে না। এখানে জিআর স্কোরটা হচ্ছে একটা পার্ট। আমি আবারও বলতেছি, ধরেন আপনি স্কোর হচ্ছে 310+, যে কোনো জিনিসের জন্য। এখন আপনি যদি 320 পান, এটা আপনার জন্য ভালো। আপনি 330 পেলে আরও বেশি ভালো। এখন 320 পাইছেন, আইএলটিএসও 7 পেয়ে গেছেন, আপনি ফান্ডিং পাবেন, এইটুকু গ্যারান্টি আপনার রাখা উচিত। জিনিসটাকে বুঝছি। ও হ্যাঁ, 305 যে পাইছিল তার আবার দুইটা পেপার ছিল, তো পেপারটাও কিন্তু তাকে হেল্প করছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি জি, বুঝতে পেরেছি। এখন এখানে ধরেন আপনার পেপার নাই, আপনি পাইছেন 320, সে আবার এখানে আপনাকে ডাকবে। সো এটা একটা হচ্ছে কম্বাইন্ড প্যাকেজ। এখন প্যাকেজটা অ্যাডমিশন ডিসিশন নেবে। এই জন্য স্কোর হচ্ছে 310 যে কোনো টপিকের জন্য। আর হচ্ছে একমাত্র অ্যাকসেপ্ট হচ্ছে ফান্ডিং কম বিদায় হচ্ছে এটা ইকোনমিক্স বা হচ্ছে ওই যে বিজনেস রিলেটেড সাবজেক্টে 320 সবাই টার্গেট রাখতে বলে, বিকজ অফ সেখানে আসলে ফান্ডিং অপরচুনিটি একটু কম থাকে, যার রেশিওটা বেশি থাকে, মানে স্টুডেন্ট অনেক বেশি জাম্প করে, যার কারণে এটা লাগে। আমাদের কম্পিউটার সায়েন্স, আমারও কম্পিউটার সায়েন্স, আমাদেরও কিন্তু আমার স্কোর ছিল 323। তো আমার হচ্ছে যখন আমি অ্যাপ্লিকেশন শুরু করি তখন কিন্তু আমার পেপার ছিল না, আমার আইএলটিএস ছিল হচ্ছে 8, বাট আমার এইখান থেকে কিন্তু আমি অফার লেটার পাইছি। দেন হচ্ছে আমার আবার এরপরে পেপার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু এই যে দেখেন, কোনোটাই অনেক কিছু পেপার না থাকলেও অফার পাওয়া যায়, বিকজ অফ হচ্ছে অন্য স্কুলগুলো সেটাকে কভার করে ফেলছে। জিনিসটা কি বুঝতে পারছি? পুরো ওভারঅল জিনিসটা বুঝছি। জি, বুঝতে পেরেছি। আরেকটা কোয়েশ্চেন ছিল যে বেসিক থেকে শুরু করে কি 3 মাসের মধ্যে কি 320 বা 310 পাওয়া কি পসিবল? এখন হচ্ছে দেখেন, আমাদের আমাদের কোর্সে যে ইয়েটা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে বেসিকটা কমপ্লিট করে ফেলি 1.5 মাসে বা 1 মাসের মধ্যেই। বেসিক মানে অন্তত সিলেবাসটা, ম্যাথের সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, যে আমাদের সিলেবাস এটা। এখন তুমি সিলেবাস জানো, তোমার হওয়া উচিত অ্যাডভান্স লেভেলে, তোমার থিঙ্কিং চিন্তা করতে হবে। এখন এই থিঙ্কিংয়ের জন্য দুইটা জিনিস আছে, এক হচ্ছে মক, এক হচ্ছে কেএমএফ। এখন আমরা কি করি, ধরেন হচ্ছে এই 1 মাসের পরের প্ল্যানটা, আমাদের 3 মাসের কোর্স হলে 1 মাসে আপনাদের বেসিকটা নিয়ে আসা, ভার্বাল এবং কোয়ান্টে। এরপর বেসিক আনা মানে কি, আমি সিলেবাসটা কভার করে ফেলা। এরপরের ধাপ কি, এরপরে আপনার হাতে আছে 2 মাস ধরেন। এখন সমস্যাটা হচ্ছে ভোকাবুলারি কিন্তু ওই 3 মাস টানা পড়লো, 2-2.5 মাস 3 মাস লাগবে, বিকজ কতগুলো পড়বেন, অনেক ভোকাবুলারি। এখন আপনার যদি এনাফ সময় থাকে, জব টপ না থাকে, সব না থাকে, তাহলে ওই সময়টা ভোকাবুলারিতে দিলে এই মক এবং কেএমএফটা আমরা কিন্তু অলরেডি আপনাদের ক্লাসের মাঝামাঝি সময়, মানে 2-3টা ক্লাস হওয়ার পরেই আমাদের পুরো কেএমএফ, যেটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলা হয়, সেটা সলিউশন সহ আমরা ম্যাথ দিয়ে দিই। মানে দিয়ে দিই যার এক্সট্রা, যেহেতু আমাদের টপিক মোটামুটি বুঝে গেছেন, এখন আপনি চাইলে নিজে প্র্যাকটিসের জন্য এগুলো করে ফেলতে পারেন। টোটাল ম্যাথের সলিউশনটা দিয়ে দিই, যেটা হচ্ছে আমরা অন্য জায়গায় পড়লে এটা আলাদা একটা ব্যাচ, অ্যাডভান্স কেএমএফ ব্যাচ নামে পড়ায় সবাই, সেই ব্যাচটাই আমরা আলাদা পড়াইতাম, সেটার এখন সলিউশনটা সবার সাথে দিয়ে দিই। তার মানে আপনি চাইলে আপনার এক্সট্রা সময় থাকলে বের করেই, বাকিদের 4 মাস লাগলো, আপনার কিন্তু এখানে সময়টা বেঁচে গেল। আফটার দ্যাট আমরা মকে টানি। এই মকটা হচ্ছে আমাদের আগের সময় মক একদিন পর মক দিতে হইতো, ওই কোশ্চেনগুলো সলিউশন হইতে সময় লাগতো। এখন যেহেতু আমাদের সবগুলো আপনারা অ্যাডমিট হইতে মকে,
তত এনে মকের সলিউশনও হয়ে যাবে। তার মানে আপনি বাসায় মক দিবেন, টাইম দিয়ে মিলিয়ে নেবেন, সলিউশনটা কিন্তু আপনার কাছে আছে। তার মানে আপনি কিন্তু সময়টাকে সেভ করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। যাদের ওদের লাগছে 4 মাস 5 মাস, কারণ ক্লাস হইতে হতো শনি সোমবার 3 দিন ক্লাস হইতে হতো 30টা মক, মানে টোটাল 90টা মক, এগুলো নিয়ে আলোচনা করব, সময় লাগতেছে, সেই সময়টা সে বাঁচাই ফেলতেছেন আপনারা, কারণ রেকর্ডিং অলরেডি আছে। কথা কি বুঝতে পারছি? জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের এখন কোর্স প্ল্যানটা আসবে একটু পরে। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন? আপনি চাইলে আপনার সময় বেশি থাকলে, যদি জব না থাকে, তাহলে আপনি চাইলে ইজিলি 4 মাসটাকে 3 মাসে আনতে পারবেন। কারণ কি, মনে রাখাটা, ধরেন আপনি মনে থাকে না বা ভোকাবুলারি, সেটা কি কখনো কি আমি পসিবল যে 3 মাসের পড়া যদি মনে না থাকে একদম? জিনিসটা কি বুঝছেন আপু? জি, আচ্ছা আপনার আরেকটা কোশ্চেন ছিল যে এটা কি এক একজনের উপর ভ্যারি করে, মানে যার বেসিক যত স্ট্রং তার কম তত বেসিক সময় বলতে লাগবে? শুনুন, আমরা তো হচ্ছে ম্যাথ পড়াবো, বেসিকটা জানাই দিব, সিলেবাস। এখন ধরেন আপনি এই টাইপের থিঙ্কিং করতে ভালো পারেন, একটা ম্যাথ দেখলে থিঙ্কিংটা তাড়াতাড়ি চলে আসে। আমার মতো স্টুডেন্ট হলে একটু সময় লাগে, বিকজ অফ আমার প্র্যাকটিস করে করে থিঙ্কিংটা বের করতে হয়েছে। আর অনেকে ধরেন সে থিঙ্কিংটা আছে, সে জাস্ট হচ্ছে ম্যাথ দেখছে, হ্যাঁ এই টাইপের ম্যাথ, আর ভুল করতেছে না, সে ম্যাথের প্যাচগুলো বুঝতে পারতেছে, তাহলে অবশ্যই এটা পার্সেন্ট টু পার্সেন্ট বেরি করে, রাইট? জি ভাইয়া। ওকে। অনেকে দেখবেন কেএমএফ এর সবগুলা ম্যাথ করার পরে তার ইয়ে আসে, এই যে ভিতরের মধ্যে নলেজ আসে যে হ্যাঁ আমি টোটাল 1100 ম্যাথ করে ফেলছি, এবার এই টাইপের ম্যাথ আগে পাইছিলাম, তাহলে এই টাইপের ভাবে করব। তাহলে সে হচ্ছে আমাদের মতো যারা প্র্যাকটিস করে করে নিজেকে ইমপ্রুভ করে। আর কিছু মানুষ আছে যে অলরেডি জানে জিনিসগুলোকে ইউজ করতে পারে, এখন ম্যাথে একটু বেসিক হয়ে গেলে হয়ে যায়। সো দুই টাইপের ক্যাটাগরির। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষরা মেজরিটি প্র্যাকটিস হচ্ছে তারা অ্যাডভান্স হয়। যেমন আমরা আগে এই অ্যাডমিশনের আগে কি করতাম, আমরা অনেক বেশি পরিমাণ অবজেক্টিভ পড়তাম, আমরা অনেক বেশি পরিমাণ হচ্ছে টেস্ট পেপার সলভ করতাম, এই প্র্যাকটিস করে করে ইমপ্রুভ হইতো আর কি। সো আমাদের মেন্টালিটি আসলে সেই লেভেলেরই আর কি, আমি বিশ্বাস করি আর কি। কারণ যতই বলেন না কেন, উইদাউট মক বা প্র্যাকটিস আসলে আপনার অ্যাকুরেসিটা যাবে না আর কি। কথা কি বুঝছেন? আচ্ছা আচ্ছা এই আপনাদের এই কোর্সটার করার পর কি আবার হচ্ছে গ্রেগ ম্যাটের অ্যাকাউন্ট নেওয়া না, লাগতে ওটা পারে? লাগবে না, কারণ হচ্ছে আমাদের কোর্সে আপনি যদি আমাদের কোর্স করে টুকটাক করেন, এখন ধরেন গ্রেগ মেন্টর, দুনিয়ার সবাই তো মেন্টর, গ্রেগও তো একটা মেন্টর, রাইট? গ্রেগও একজন মানুষ মেন্টর। আমাদের বাংলাদেশেও অনেকই মেন্টর, বিভিন্ন দেশেও মেন্টর আছে। আমি তো ইটসেলফ আমার এখানে আমার প্রসেসে পড়াই যাচ্ছি। এখন এই কোর্সের বাইরে আমার কোনো স্টুডেন্টের মেন্টর ওখানে যাওয়া লাগে না। এখন আমি কোর্সের প্রথমেই বলছি যে ভাই একজনকে পুরোপুরি ফলো করেন। অনেকে আছে শুধু গ্র্যাগ করে ভালো করতেছে, বিকজ তারটা ফলো করতেছে। এখন সমস্যা হচ্ছে কি, গ্র্যাগ হচ্ছে আমাদের এক্সট্রা যে জিনিসটা তারা পড়ায় না, সে টেকনিক পড়ালেও ঠিক আছে। একটা জিনিস গ্র্যাগের মধ্যে পার্থক্য হয়, সেটা হচ্ছে গ্র্যাগ হচ্ছে শুধু ইটিএস এর বই নিয়ে পড়াশোনা করায়। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা আসলে মেইন জায়গায় না, প্রবলেমটা হচ্ছে ইটিএস এর কোশ্চেনগুলো আগের। এখন হচ্ছে 2023-এর পরে কোশ্চেন তো চেঞ্জেস হয়েছে না, আপডেট হলো না, ফরম্যাট চেঞ্জ হয়েছে। আগে ধরেন হচ্ছে 80টা কোশ্চেনে 80 মার্ক ছিল, এখন হচ্ছে মানে ধরেন আগে হচ্ছে 40টা কোশ্চেনে 40 মার্ক ছিল, এখন 27টা কোশ্চেনে 40 মার্ক। এখন ডিফিকাল্ট কি সেম থাকলো? জি না। তাহলে এখন তো লেভেল বেড়ে গেছে। এখন কিন্তু গ্রেড কিন্তু পড়াচ্ছে ইটিএস এর যে অফিসিয়াল বুকগুলোকে, সেগুলাই এখন ওইগুলো কিন্তু লেভেল আগের। এখন ওইগুলো সে ধরে 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 পড়াচ্ছে। সে কখনো কেএমএফ ওয়ার্ডটা উচ্চারণ করবে না। এখন তাহলে কেএমএফটা কী জিনিস সেটা উচ্চারণ করতে চায় না। কেএমএফ হচ্ছে চাইনিজ একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট হচ্ছে তারা হচ্ছে কী করে তাদের নিজের দেশে স্টুডেন্টদের পড়ানোর জন্য তারা কী করে হোম যে এডিশন, একটু আগে বললাম জিএর একটা হোম এডিশন আছে যেটা বাসায় বসে দেওয়া যায়। চাইনিজরা কী করে বাটপারি করে বাসায় হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় বিভিন্নভাবে ছবি টবি তুলে কোশ্চেনগুলো নিয়ে তারা হচ্ছে তাদের ওই কেএমএফ একটা ওয়েবসাইট করছে যেখানে কোশ্চেনগুলো থাকে ইটিএসের, মানে মেইন এক্সামের কোশ্চেনগুলো, লিক কোশ্চেনগুলো থাকে, এই একটা দুটো এনে সেটা ইউজ করে। তার মানে কেএমএফ এর কোশ্চেনগুলো হচ্ছে মোটামুটি ধরতে পারে 99% হচ্ছে ইটিএস এর বর্তমান যে এক্সামের ভাইবে যায়, অর্থাৎ লেভেলের সাথে যায়। এখন আমরা তাহলে কেএমএফগুলো একটু হার্ড লেভেল হয়, কারণ হার্ড লেভেল যেহেতু এই জন্য কেএমএফটা করে। এখন ইটিএস তো ঠিক আছে রিয়েল কোশ্চেন, কিন্তু ইটিএসে কয়টা কোশ্চেন আছে আগের কোশ্চেন, সেই লেভেলটা জাজমেন্ট হয় না। কারণ আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু বেশি ম্যাথ করে নিজের হচ্ছে স্কিল বাড়াই, সো আমাদের কাছে ওই লেভেলের জায়গা নাই। এখন আছে কেএমএফ, সে কেএমএফ ধরবেও না, কারণ হচ্ছে সে হচ্ছে যদি বলে যে লিক কোশ্চেন পড়ায়, সে থাকে ইউএসএতে, তাহলে তার লাইসেন্সের ব্যাপার আছে, তার এটা বাতিল হয়ে যাবে, দ্যাটস সেই কথা উচ্চারণও করবে না। এখন আমরা কী করি বাঙালি, আমাদের তো লাইসেন্সের এগুলোর কোনো কেচাল নাই। আমরা কী করি, আমরা আসলে
এই প্র্যাকটিস বাই প্র্যাকটিসের জন্য কেএমএফটা নিয়ে আসে। এখন বলতে পারেন ভাই 5LB কি? 5LB অনেকের নাম শুনছে। এখন 5LBও হচ্ছে একদম বেসিক বই, যে বইটা ধরতে পারেন হচ্ছে মানে বেসিক শেখাইতে পারে, কিন্তু মেইন এক্সামের মতো না। এটার যদি উদাহরণ দেই, যেমন আমরা যখন ইন্টারভিউ দিতাম, টেস্ট পেপার আমাদের কি করতো, বিভিন্ন কলেজের বই টেস্ট পেপার, তো বিভিন্ন কলেজের টেস্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু মেইন এক্সামের মতো হইতো না। মেইন ধরেন এইচএসসি এক্সামের মতো হইতো না। এইচএসসিটা হয়তো বিগত বছরের কোশ্চেন নেই, বা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই কিন্তু এইচএসসির মতো হইতো ডাইপে, কিন্তু বিভিন্ন কলেজের কোশ্চেনগুলো কিন্তু হইতো না। এটাকে এক্সাক্ট এভাবে চিন্তা করেন, 5LB হচ্ছে কলেজের কোশ্চেন, আর বিগত বছরের কোশ্চেন হচ্ছে কেএমএফ, আর কেএমএফ এর একদম গোছানো ভার্সন হচ্ছে মক, আমরা যেটা রিয়েল কোশ্চেন মক বলতেছি। যে এই কেএমএফ তো মিক্স, আগের কোশ্চেন বর্তমান কোশ্চেন মিক্স করে তারা ওয়েবসাইটে দেওয়া। আমরা কি করলাম, ওই যে সেম এই যে এরকম দেখেন যে আমাদের কী হলো, যে আমরা সেম দেখতেছি যে আগের কোশ্চেনের ক্ষেত্রে যে এখানে অনেক দাপের কোশ্চেন আছে, মিক্স করা কোশ্চেন, ডিফিকাল্ট হার্ড আলাদা আলাদা। এইগুলাই একটা পরীক্ষার্থী যখন পরীক্ষা হলে বসে, তখন সে ডিফিকাল্ট ইজি ম্যাথ যেভাবে দেখে দেখে আসে, একদম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা, সো এটা যখন দেখে দেখে আসে, তখন কিন্তু সে আসলে মেইনলি হচ্ছে ওই এক্সামের ভাইবটা পাচ্ছে। তো এই কোশ্চেনগুলোকে একদম একজ্যাক্ট একটা কোশ্চেনকেও যখন আমরা নিয়ে আসি, সেম চাইনিজে থেকে নিয়ে আসি, তখন এটাকে আমরা বলতেছি আপডেটেড মক কোশ্চেন, যেগুলো আমরা মক ব্যাচ হিসাবে সেল করি। বিকজ আমি যদি আপনাকে মক নিতে চাই, আমি যদি কোশ্চেন সেট করি, তাহলে সেম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে না। কিন্তু আমি যদি আপনাকে ইটিএসে বা জিআরইতে আসা একটা পরীক্ষাকে সেমভাবে আপনাকে পরীক্ষার সামনে দিই যে ইজি মিডিয়াম হার্ড, তখন কিন্তু আপনার জাজমেন্টটা একদম ইকুরেট আসবে। পরীক্ষা হলে যত পাইতেন ঠিক সেই রকম আসবে। দ্যাটস আমরা রিয়েল কোশ্চেন মক বলি। এতদিন হচ্ছে আমরা সেই মকগুলো দিতাম হচ্ছে পিডিএফ ভার্সনে, অর্থাৎ সবাই টাইম ধরে বাসায় পরীক্ষা দিত, দেন ক্লাস হইতো, সেটা হইতো। বাট আমরা এখন ওয়েবসাইটের দিকে চলে যাচ্ছি, যে এখন আপনারা শেষ হইতে আপনারা সেম এই কোশ্চেনগুলাই, এই সেম রিয়েল কোশ্চেনগুলাই আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটে দিতে পারবেন। মানে মেইন এক্সাম পরীক্ষার মতো সেম এনভায়রনমেন্টে আপনি জাস্ট বাসায় পরীক্ষা দিবেন, মক এক্সাম দিবেন, দিয়ে হচ্ছে আপনি পরবর্তীতে আনসার দিয়ে মিলাই নেবেন। তাহলে হবে কি, আপনি মেইন এই পরীক্ষা যত পাইতেছেন, ধরেন 315, মেইন এক্সাম ওই 314-15ই পাবেন। বিকজ একটা স্টুডেন্ট সেম জিনিসগুলো তার সামনে আসছিল। কথা কি বুঝাতে পারছি? ডিফারেন্সটা বুঝছি? আমরা যেখানে ছিলাম গ্রেগ এবং আমাদের, আপনি যদি শুধু আমারগুলো ফলো করেন, আমি তো পুরো জিনিসটাই আনতেছি। একটা কোর্স মানে কি, আমার 11 নম্বর কোর্স মানে কি, 10টা কোর্সকে পরে চলে আসছি, আমরা পুরো জিনিসটাই আনতেছি। গ্রেগ থেকেও বেশি রিসোর্স আমরা আলোচনা করতেছি। আমাদের এখানে 5LB আছে, 5LBটা পড়ানোর পর আপনার কেএমএফেও পড়াচ্ছি, মানে একই সাথে বেসিক এবং অ্যাডভান্সটাকে নিয়ে আসতেছি। আমাদের সিস্টেমগুলো জাস্ট একটু পরে বলবো। তাহলে আমি বলতেছি, আপনি যদি আমার কাছে যদি পড়েন, অন্তত পক্ষে 3 মাস শুধু আমার কথা শুনেন, অন্য দুনিয়ার কোনো মেন্টর কোনো জায়গায় কোনো কিছু শোনার দরকার নাই। কোর্সটা কমপ্লিট হবে, তারপরে আপনি চাইলে আমার কথা বলতে পারেন, অন্য জায়গায় বলতে পারেন। বাট আমি বিশ্বাস করি, একবার কোর্স কমপ্লিট করেন, আপনার এই অবজেকশন থাকবে না, আমি গ্রেগ ধরিও নাই কেন, আমি ম্যাগুস ধরিও নাই কেন। কথা কি বুঝতে পারছি? জিনিসটা কি বুঝছেন? জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই প্রোফাইল যে 3টা দেখাইলেন, ওটা কি সিএসসি এর জন্য? এটা হ্যাঁ, এটা সিএসসির জন্য দেখালাম। মানে আমি বলি, আপনি যেই কোনো সেক্টরে হন না কেন, আপনার 310 রাখেন মিনিমাম। জিনিসটা কি বুঝতে পারছি? তারপরে বাকিটা আপনি খাইতে পারবেন। অন্তত 310 পাইছেন মানে আপনি একটা ভালো স্কোর পাইছেন। এবার আপনি প্রফেসরের কাছে রিচ আউট করলে এমনিতেই 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে 2টা ইউনিভার্সিটি এমনিতে আসবে। এটা হচ্ছে জেনারেলাইজেশন। 305-এও পাই, 305-এ পাইলে ওই 2টা পেপার বা 3টা পেপার তার থাকতে হয়। সো 310 হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক। অন্তত পক্ষে মিড লেভেল ইউনিভার্সিটি হইলেও পাবেন। জিনিসটা কি বুঝতে পারছি? জি ভাই। সো এইটুকু। তবে 310 কিন্তু এত ইজি না ভাই, জিনিসটা বুঝছেন? 300 মানে ধরেন 301 থেকে 302 পাওয়া যত কঠিন, 302 থেকে 3 পাওয়া আরও বেশি কঠিন। সো এটা হচ্ছে লগারিদম টাইপের আর কি ম্যান। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এনিথিং? নাই। এখন আমরা বলি আমাদের কোর্সে আমরা কি করব। আচ্ছা, প্রথমত বলি রিসোর্স। হ্যাঁ, রিসোর্স আমরা আসলে কি ফলো করবো এবং আপনি জিআরই জার্নিতে কি করা উচিত যেখানেই করেন না কেন। প্রথমত হচ্ছে রিসোর্সে আমাদের একটা পার্ট হচ্ছে এডাব্লিউ কোশ্চেনগুলো দেওয়া আছে। আপনি জাস্ট হচ্ছে যদি লিখে সার্চ দেন এডাব্লিউ ইস্যু টাস্ক,
ইস্যু পুল লিখে সার্চ দিলে একদম ইটিএস সরাসরি আপনাকে নিয়ে আসবে একটা পিডিএফে, যে পিডিএফটাই হচ্ছে এডাব্লিউ ইস্যু, যে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলাই। তার মানে কোশ্চেনের আউট করে দিয়েছে, একটা রিসোর্স পাইছি সেটা কি এডাব্লিউ এর জন্য, এটা হচ্ছে কোশ্চেন এবং এটা একটা ফরম্যাটে আনসার করতে হয়। এই ফরম্যাটের আনসার হচ্ছে আমরা যারা হচ্ছে আমাদের এখানে অ্যাডমিট হয়েছেন আমরা সরাসরি এখানে বলে দিছি, এই যে এটা একটু পরে অ্যাক্সেস দিব, এটা হচ্ছে 11 নম্বরের জন্য বানানো। এই যে এডাব্লিউ এর গাইডলাইন, এখানে হচ্ছে রেকর্ডিংগুলো আছে, অর্থাৎ আপনি যদি আগে পরীক্ষা দিতে চান দেখুন আপনার জন্য গুছানো আগেই আছে, যে একটা স্ট্রাকচার টিপস অ্যান্ড ট্রিক্স সরাসরি এখানে লিঙ্ক করা আছে, অর্থাৎ আপনি এটা দেখলে এডাব্লিউটা হয়ে যাবে। এটা হচ্ছে এডাব্লিউ এর রিসার্চের জন্য। ক্লিয়ার? একটা একটা করে। জি ভাই। ওকে, এখানে পুরোটা আছে। এরপর আমরা ক্লাস নেই যে কারো যদি স্পেসিফিক প্রবলেম থাকে সেটা, তবে এখানে পুরোপুরি দেওয়া আছে। এবার আসে হচ্ছে এডাব্লিউ এর পরে হচ্ছে আমাদের হচ্ছে ভার্বাল। ভার্বালের জন্য ভার্বাল বলেন কোয়ান্ট বলেন মক কোশ্চেনগুলোর কোশ্চেন সলভ করা। বিকজ অফ মক কোশ্চেন, রিসেন্ট মক কোশ্চেন আসা মানে কি, রিসেন্ট মক কোশ্চেন মানে হচ্ছে রিসেন্ট জিআরে আসা কোশ্চেন। রিসেন্ট জিআরে আসা কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবো তত আমি এক্সামের ভাইবের সাথে তত বেশি খাপ খাওয়াই নিব, তত আমার হচ্ছে অ্যাকুরেসি বাড়বে, পরীক্ষা হলে কমন পাওয়ার চান্স হবে। একমাত্র আমি বলতেছি যে মক কোশ্চেন যত বেশি করবেন আপনি পরীক্ষা হলে কমন পাবেন, হুবহু কোশ্চেন কমন পাবেন। কিন্তু আমরা যেহেতু মক কোশ্চেন মকটা ব্যাচ আলাদাভাবে কন্ডাক্ট করি, সেই জন্য আমরা ভার্বালের জন্য আপনাকে যে রিসোর্স দিতে পারি সেটা হচ্ছে আপনি মাস্ট বি বেসিক জানবেন কীভাবে ভার্বাল সলভ করতে হয়, মাস্ট হচ্ছে ভোকাবুলারি জানবেন, এবং ভোকাবুলারি কি আমি একটু পরে দিতেছি। দেন হচ্ছে মাস্ট বি জানতে হবে আপনার হচ্ছে মক কোশ্চেন, অথবা মকের আগে কেএমএফ করতে পারেন। তবে আমি কেএমএফ করা মানেই হচ্ছে বিগত বছর কোশ্চেন করে। এখন আপনি চাইলে ইটিএস করতে পারেন, কিন্তু কখনো বিগ বুক বা এগুলো এখন আর ধরার দরকার নেই। অনেকে নাম বলবে বিগ বুক এগুলো, কারণ এগুলো আগের কোশ্চেন, এত ইজি এত সহজ ভাষায় আর আসে না, তার মানে এগুলো আর দরকার নাই। আপনি কেএমএফ করতে পারেন, যত তাড়াতাড়ি কেএমএফে মুভ করবেন তত আপনার নলেজ স্মার্টনেসটা বাড়বে, কারণ কেএমএফ হচ্ছে হার্ড লেভেল। আপনি যত তাড়াতাড়ি হার্ডের দিকে যাইতে পারবেন, যত তাড়াতাড়ি হার্ড বুঝবেন তত তাড়াতাড়ি ভালো করবেন। তাহলে এইগুলো হচ্ছে আপনার রিসোর্স। তার মানে আপনার কেএমএফ লাগবে রিসোর্স, কেএমএফ এর পিডিএফ আমি দিয়ে দিব। এই যে আপনার রিসোর্স আছে, এই রিসোর্সের মধ্যে সুন্দর করে কেএমএফ পিডিএফ দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে রিসোর্সের গ্রুপে তো অনেক আছে, সব কি পড়বো না, আমি সুন্দর করে ক্লাস ওয়াইজ দিয়ে দিব যে আজকে এইটুকু পরে আসেন, আপনি শুধু ওইটুকু পড়লে দেখবেন একটা সময় পর অনেক পড়া হয়ে গেছে। তবে আমি রিকোয়েস্ট করবো ওইটুকু পইরা আইসেন অন্তত। এখানে আজকে যেমন প্রথম ক্লাসে যেরকম আগ্রহ থাকে 20 নম্বর ক্লাসে এরকম আগ্রহ থাকবে না, 10 নম্বর ক্লাসে অর্ধেক মানুষ থাকবেন না, 5 জন করে পড়াইতে হবে। সো এই জিনিসটা হারাই যাবেন, আমি জানি, আমি যতই হাত জোর করে আপনি হারাই যাবেন, কারণ আপনি আসছেন জিআরই পড়তেন, দেখা যায় যে আপনার থেকে আমার ঠেকা বেশি, আমার রিকোয়েস্ট করতে ভাই আসেন, না তো এটা কি হয়, এটা কি হয়, তাড়াতাড়ি আসেন, এইরকম আর কি। কিন্তু জিনিসটা হচ্ছে আপনি শেষ করেন, আপনি একবার শেষ না করলে কিন্তু জিনিসটা মানে ওই ফ্রুটফুল জিনিসটা পাবেন না, যে জিনিসটার জন্য আমি আসলে আপনার কাছে আসা বা আপনি আমার কাছে আসা। সো তার মানে হচ্ছে কেএমএফ পড়লে হবে, পাশাপাশি আপনি আমার এখানে বেসিক ভিডিওতে আপনার হচ্ছে ওই ইটিএস এর হচ্ছে বুক কয়টা আছে, কয়েকটা কোশ্চেন সলভ করা আছে, এনাফ, বেসিকের জন্য এনাফ। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে মক কোশ্চেন। যত বেশি মকের সলিউশন করবেন তত ভালো। মক হচ্ছে আমাদের টোটাল এই পর্যন্ত আপডেট কোশ্চেন টোটাল 90টা সেট কোশ্চেন আছে। এই সেট কোশ্চেনগুলো আপনার যত তাড়াতাড়ি হাত দিতে পারবেন, ধরেন যার পরীক্ষা 3 মাসে দিবেন তার উচিত 1.5 মাস পরেই 1 মাস পরেই মকে হাত দিয়ে দেওয়া, কারণ এইখান থেকে কোশ্চেন করলে আপনার কোশ্চেন পড়লে আপনার আসলে চান্সটা বেশি থাকে। তো তার উচিত এইখানেই ঠিকঠাক কমপ্লিট করা, আমি আবারও বলতেছি। সো আমরা কি করি, আমাদের বেসিক বেসটা যখনই 1 মাস যায়, বেসিক কমপ্লিট হয়ে যায়, তখন আমরা অফার করি প্লিজ মকে আসেন, আপনি মকের ব্যাচের সাথেও পড়েন, আর বাকিটা তো ওইটাতেই করতেছিনি, মকটাও কন্টিনিউ করেন। এটা আমরা বলি কেন, কারণ মকটা হচ্ছে একদম এক্সাক্ট কোশ্চেন, চুরি করা কোশ্চেন বলতে পারেন বাংলায় কথা, একদম বিগত বছরের কোশ্চেন, দ্যাটস ওয়াই আমরা মকটাকে সাজেস্ট করি। তাহলে ভার্বালের জন্য এগুলা, যার ভোকাবুলারি এখানে দেওয়া আছে, এই যে যেখানে ভোকাবুলারির জন্য আমি যদি ওপেন করি, যেখানে ভোকাবুলারির জন্য দেখেন প্রত্যেকটা সেটের, আমি একটু দেখেন প্রত্যেকটা সেটের নাম, নাম, ভোকাবুলারিটা, তার মিনিংটা কি, বাংলা মিনিং কি, তার এসি পেয়ারটা কি। এসি পেয়ারটা কি? এসি পেয়ারটা হচ্ছে
ওই যে আমি বলছিলাম একটা ভার্বালের মধ্যে একটা পার্ট আছে যেটাতে আনসার হয় দুইটা, বলছিলাম না দুইটা করে আনসার হয়। এখন আমি যদি গুগলে সার্চ দিই একটার মিনিং অনেক হইতে পারে না, একটা তো অনেকগুলো ওয়ার্ড সিনোনিম হইতে পারে, পারে না? এখন আমি ধরেন হচ্ছে একটা এই যে একটা ওয়ার্ড, এই যে এটা হচ্ছে জিআরই ওয়ার্ড, ধরেন এটাকে আমি সার্চ দিলাম, দেখেন এটার মিনিং কিন্তু অনেক অনেক। এখন আমি কয়টা পড়বো সিনোনিম? আমি এতগুলো পড়বো, এখন আমি ভোকাবুলারি পড়তে তো আমার 1 বছর লাগবে। দ্যাটস ওয়াই ঠিক কোনগুলো জিআরই এক্সামে আসে, কার সিনোনিম আকারে আসে, সেইটাই হচ্ছে এখানে দেওয়া। জাস্ট আমি এটার সাথে এই দুইটা পড়বো, খুব একটা পড়তে হবে না। এখন এটা জাস্ট এটা একজন আমার স্টুডেন্ট একজন নিজে পড়ার সময় বানাইছে, বাট আমার একটা স্পেসিফিক পেয়ার শিট আছে, সেটা হচ্ছে এটা এসি পেয়ার, যে আপনি এই পেয়ারটা পারতেই হবে, মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ মুখস্থ আত্মচ, যদি আপনি এসি পেয়ারের কোশ্চেনগুলো পারতে চান। কারণ এগুলো হচ্ছে এগুলো ওই যে যাদের থেকে কোশ্চেন কেনা তাদের থেকে হচ্ছে এগুলো পারচেস করা। এগুলো আমি দেখাই, এটা হচ্ছে পরীক্ষা হলে তার বাহিরে আসে না, দ্যাটস জিনিসটা হচ্ছে পরীক্ষা হলে তার সাথে তারই পেয়ার আসবে। এখন দেখেন অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রলিফেরেট, এই যে অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রলিফেরেট লেখা আছে, তার মানে যে স্টুডেন্ট এই পুরো শিটটা মুখস্থ করার পরে সে কী করছে, ইজিভাবে আপনার জন্য বানিয়ে দিছে, মানে সে নিজের জন্য বানিয়েছিল, আমি তার থেকে চেয়ে নিয়েছি যে এটা পড়ার সময় এটা মিনিংটা পড়বেন আর জাস্ট দুইটা সিনোনিম পড়বেন। কথা কি বুঝাতে পারছি? জি ভাই। সো এইটা একদম সহজ ভার্সনে আপনার ইমেজ সহ দেওয়া আছে সুন্দর করে। এখন এটা কি, এগুলো হচ্ছে গ্রেগমেন্ট ভোকাবুলারি। এখন আমি আশা করি জিনিসগুলোকে ইজিয়েস্ট করতে পারতেছি, যে ভোকাবুলারি সেটা হচ্ছে এটা, এখানে দৈনিক 30টা করে পড়লেন আপনি, পরে 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 এটা যখন শেষ হয়ে যাবে সব শেষ। অথবা ধরেন আমি হচ্ছে ভোকাবুলারি শিট থেকে পড়বো না, কি করতে পারেন সর্বোচ্চ আপনি কি করতে পারেন, আপনার মাস্ট বি এসি পেয়ারটা পড়তে হবে, কারণ পরীক্ষা হলে এসি আসে টোটাল 60টা কোশ্চেন, এসি আসে 60টা কোশ্চেন, আবার রিপিট 60টা কোশ্চেন। আপনার 150 পাইতে গেলে লাগে হচ্ছে 11টা, রাইট? আমি দেখছিলাম না, রিপিট মনে করেন টোটাল এসি আসে কয়টা, 60টা, আর 150 পাইতে গেলে লাগে 11টা, এইটুকু আগে এগ্রি করেন, রাইট? সবাই বলেন। জি ভাই। পরীক্ষা হলে আমি যদি এসি পেয়ারটা পারি, দেখেন আমার কাছে টোটাল অপশন থাকে 6টা। কেউ যদি কনফিউশন থাকেন প্লিজ আমাকে বলেন, অনেক কিছু একসাথে বলতে কনফিউশন থাকতেই পারে। 6টার মধ্যে কারেক্ট আনসার হয় 2টা, তার মানে সর্বোচ্চ পেয়ার হইতে গেলে আসতে পারে 3টা পেয়ার, সর্বোচ্চ যদি 3টা পেয়ার আসতে পারে। এটা হচ্ছে 3টা পেয়ার থাকলে আমি যদি পেয়ারগুলো জানি অন্তত পক্ষে, তাহলে কিন্তু আমার 33.3% হওয়ার সম্ভাবনা আছে আন্দাজি দেখাইলে। তবে মেজরিটি 50%-এর উপরে এসি থাকে হচ্ছে 2টা পেয়ারে, মানে 6টার মধ্যে অপশনে মাত্র 2টা এক্সাক্ট পেয়ার থাকবে, বাকিটা মিলবেও না। তার মানে দেখেন তো, এখন যদি আন্দাজিও থাকে, যদি পেয়ার জেনে আন্দাজিও থাকে, আমার 50% হওয়ার চান্স আছে। তো আমি এসি পেয়ারগুলোকে এত সহজভাবে পড়াবো পজিটিভ নেগেটিভ ধরে, যদি আপনি এসি পেয়ারটা পারেন তখন আপনার এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং আমার স্টুডেন্ট যারা ভালো করে তাদের এই 60টাই হয়, আর 4টা কিন্তু আন্দাজি দাগেলো হয়ে যায়। এই জন্য আমরা চিন্তা করি যে প্রথমত তার এসিতে কারেকশনটা বেশি আনার, তারপরে তার 1 ব্ল্যাঙ্কে, তারপরে তার আশিতে, যে আমরা অন্তত পক্ষে 150+ আনতে হবে বারবালে। দ্যাটস ওয়াই এসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই এসি পেয়ারটার গুরুত্বটা অপরিসীম। তো এই পেয়ারের শিটটা মাস্ট বি পড়তে হবে। এখন বলতে পারেন ভাই আমি তো এসি পেয়ার শিট পড়ছি, আমি তো ভোকাবুলারি পড়লাম না। ভাই এসি পেয়ার যখন শিট পড়লেন তারও তো মিনিংটা পড়লেন, এটাই ভোকাবুলারি। দেন ক্লাসে তো আমি হোমওয়ার্ক দিব যে বারবালের এই পিডিএফটা পড়ে আসেন, এই পিডিএফের মধ্যে তো কোনোগুলো ভোকাব থাকবে, আপনি কী করবেন, সুন্দর করে যেটা পারেন না এটা খাতায় নোট করবেন, শেখা হয়ে যাবে। এটা যদি নাও পড়েন অন্তত পক্ষের হোমওয়ার্ক যেগুলো দেবে এগুলো পড়ে ফেললে, এগুলো তো আমি হোমওয়ার্ক কিসে দিব, হোমওয়ার্ক তো আগের কোশ্চেন দিব না, হোমওয়ার্ক তো কেএমএফ থেকে দিব। তার মানে এগুলো পড়া মানে হচ্ছে রিয়েল এক্সামের ভোকাবুলারি পড়ে ফেলা। সো আপনি রেগুলার পড়বো, মকে যখন যাবো মকে যে কোশ্চেনটা পাবো সেগুলোর ভোকাবুলারি পড়বো। সো ভোকাবুলারি রেগুলার লার্নিংয়ে রাখবো, আমার আলাদাভাবে ভোকাবুলারি পড়তে হবে এরকম না, আমি হোমওয়ার্ক যেগুলো দিব সেগুলো পড়বো, পাশাপাশি শুধু এই শিটটা পড়ে ফেলবো, তাহলেও হয়ে যাবে। এক একজনের টেকনিক এক এক রকম। কেউ যদি চায় যে আমি হচ্ছে এই শিটটা মুখস্থ করবো, এটাও করতে পারি। কেউ যদি যে শিটটা না আমি এসিপিআরটা মুখস্থ করবো, তবে যে শিট করবে তার এসিপিআরও মাস্ট বি করতে হবে। এই এসিপিআরটাই শিটের মধ্যে আবার দেওয়া আছে আর কি, ওই সাইড অপশনে। তো এসিপিআর হচ্ছে ফরজ, আপনাদের ফরজে ক্যাফায় যেটা বলেন একদম ফরজ।
এরপরে ভোকাবুলারি যদি আমি এটা না পড়ি এক্সট্রা সমস্যা নাই, আপনি এসিপিআর পড়ার পর আমি যে হোমওয়ার্ক দিব সেগুলো যদি রেগুলার হোমওয়ার্কের যে ভোকাবুলগুলো যেগুলো জানি না এগুলো যদি পড়ে আসি 3 মাস পরে আপনার ভোকাবুলারি থাকবে না, সবই হয়ে যাবে। এবার বুঝাইতে পারছি ভার্বাল এবং আমার হচ্ছে রাইটিংয়ের জন্য কি কি সিলেবাস হওয়া উচিত? কথা বলেন, বুঝছি। জি ভাই। একটু ক্লিয়ার থাকেন ভাই, দুনিয়াতে যেখানেই পড়েন না কেন এই শিট এইগুলোর বাহিরে যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে ওগুলোও পড়া যায়, কিন্তু বলেন যে আমি অন্তত মিনিমাল কস্টে আমি প্রিসাইজ ডেটাটি আমি ভালো করতে চাই, এটা হচ্ছে প্রিসাইজ ডেটা। এত বেশি পড়া তো দরকার নাই, প্রিসাইজ ডেটা দিতেছি, আর কিচ্ছু বলেন না। এখন অনেকে ভোকাবুলারি বলবে গ্র্যাগমেট, ভাই এটা গ্র্যাগমেটেরই। আমার স্টুডেন্ট গ্র্যাগমেটটাকে সুন্দর করে গুছাইছে শুধু, এই সুন্দর মিনিং বাংলা ইংলিশ পেয়ারটি সুন্দর করে, এটা তো আর কারো কাছে না, এটা তো আমার স্টুডেন্ট আমার মতো করছে গুছায়। এটাই গ্র্যাগমেন্ট ভোকাবুলারি, ডে 1-এ 30টা আছে এটা। তো যেটা নাই আর যত ইজিয়েস্ট ওয়েতে আপনাকে পড়ানো যায় সেটাই ট্রাই করানো হইতেছে। এবার আসি হচ্ছে কোয়ান্টে ভাই আমি আবারও বলতেছি, কোয়ান্টে নর্মালি আমরা 5LB কখন করি? কেউ যদি ধরেন 5LB নলেজ আগে থেকে থাকে, বেসিক থাকে, সে যদি সরাসরি KMF করে তারপরে মক করে তাও তার হয়ে যাবে। কারণ মকে যদি দেখে তার স্কোর হচ্ছে 27-এ ধরেন হচ্ছে পাইতেছে হচ্ছে 24-25 ইজিলি, তাহলে তার হচ্ছে 5LB তে করার কোনো প্রশ্নই আসে না, দরকার কি? এখন 5LB কেন করি? যারা KMF-তে একটু হার্ড, সে একটু হার্ডের আগে 5LB-টা করে আসে, কিন্তু 5LB-র কোনো ম্যাথ মেইন এক্সামের স্ট্যান্ডার্ড মেনটেন করে না। আবারও বলতেছি 5LB-র কোনো ম্যাথ মেইন এক্সামের মতো করে না, আসে না, মেইন এক্সামের মতো ডিফিকাল্টও না। 5LB-র ম্যাথ করে যদি আপনি পরীক্ষায় বসেন আপনি 155-র বেশি জীবনও পাবেন না, যদি না আপনার বেসিক আগে থেকে ভালো দেয়, অন্য কিছু মানে হার্ড লেভেল ম্যাথ দিলেও পারেন। সো 5LB স্ট্যান্ডার্ড না। হ্যাঁ বলেন। কারো যদি বেসিকে প্রবলেম থাকে তাহলে সে কি 5LB-র আগে ম্যানহাটন 1 to 6 যদি ওটা করবে? 5LB-ও বুঝি না, হ্যাঁ, তখন আমরা বলি যে ম্যানহাটনে 1 থেকে 6। তবে আমাদের কোর্সে ম্যানহাটনে 1 থেকে 6 যাইতে হবে না। 5LB করতে প্রবলেম হলে আমাদের সাপোর্টিং ভিডিও দেখবে, সেখানে আমরা বেসিক বলছি। দেন আমরা কি করি, আমাদের সিস্টেমটা কি পড়ার, আমাদের সিস্টেম হচ্ছে আমরা কি করি, আচ্ছা এটা পড়ে বলি, আপনার আনসারটা একটু পরে পাবেন। যারা একদম আমাদের এখানে ধরেন নিজে পড়তে যায় তাদের হচ্ছে 5LB বুঝি নাই, মানে আমি অন্তত উৎপাদক পাই না, এটা পাই না, ওইটা পাই না, তখন আমরা ম্যানহাটন 1 থেকে যাই যেখানে একদম যুগ বিয়োগ করে। কিন্তু আপু ভাইয়া আমাদের ওই সময় নাই, আমাদের ওই লেভেল নাই যেখানে আমরা 1 থেকে 6 কাদের জন্য জানেন? যারা আর্টসে পড়ছে, যুগ বিয়োগটা ঠিকঠাক পারে না তাদের জন্য। আপনি ওই থিঙ্কিংয়ে আইনেন না, আপনার লেভেলটা এটা যদি লেভেল হয় আপনার জিআরই দিতে লাগবে 1.5 বছর মিনিমাম। এখন আপনি বলেন আপনার কি 1.5 বছর 2 বছর টার্গেট করছেন জিআরই দিতে? আপনাকে বলে আপু জি না। তাহলে এই লেভেলটা আপনি ভুলে যান যে আমার লেভেল এটা না, আমার লেভেল এইখানে। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? জি জি। যদি আপনি বায়োলজিক্যাল বাংলা সাবজেক্টের না হন তাহলে আপু এই লেভেলে যায়েন না, এটা একটা মিথ। এখানে আসা মানে আপনার সময়টা নষ্ট করা। আপনি এই লেভেল, এখন এই লেভেলটাকেও আমরা হচ্ছে ক্র্যাক করি, যে তার মানে দেখেন 5LB-র পরে KMF পরে ম্যাথ মক, এইটুকু এনাফ। এইখানে যে রিসোর্স আছে ভাই 370 পাওয়া মানে 170 পাওয়া ইজিয়েস্ট, এইখানে যে রিসোর্স আছে। এখন কেউ যদি KMF-ও না করে, সময় নাই, আমি 5LB পরে মকের 90টা মক যদি করি সেখানেও প্রায় 2400-এর মতো ম্যাথ আছে, এনাফ। এই মক করে যদি দেখি আমার স্কোর পর্যাপ্ত চলে আসতেছে স্টেবল, তাহলে তো আমি পরীক্ষা বসতেই পারি। KMF-ও কেন লাগবে? KMF আর মক তো একই জিনিস, একই চারটা জিনিস আর কি, কিন্তু মকগুলো আপডেটেড একদম রিসোর্স। এখন যদি সময় না থাকে 5LB-র পরে KMF। এখন আমাদের কোর্সগুলো কীভাবে সাজানো, আমরা আপনাকে কীভাবে করাবো? আমাদের কোর্সগুলো হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে প্রথম হচ্ছে 5LB, দেখেন 5LB যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে না তারপরে 5LB করতে হয়। 5LB আমি একটা হোমওয়ার্ক দিই, তো সে কী করে, প্রথমে হোমওয়ার্কটা বাসায় আপনারা ট্রাই করবেন নিজে নিজে যে আমি ম্যাথটা দেখলে পারি কিনা। ট্রাই আগে আমি একটা সাপোর্টিং ভিডিও দিই। সাপোর্টিং ভিডিওতে আপনাকে হচ্ছে এই 5LB যে টপিকটা, এই টপিকটার হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করা হয় প্রথম 30 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা। তো আপনি 5LB-টা যদি নিজে শুরু করে দেখেন পারি নাই, তখন এই সাপোর্টিং ভিডিওর প্রথম পার্টটা দেখবেন, তাহলে হচ্ছে এটার বেসিকটা জানা হবে। যে বেসিকটা ওই যে ম্যানহাটন 1 থেকে 6 থাকার কথা ছিল, একদম বেসিকটা, যে রিমাইন্ডার মানে কি, তারপর হচ্ছে ইন্টিজার মানে কি, এটা কি ওইটাকে আমি পড়াইছি আমার ভিডিওই।
যদি আপনি এটা দেখেন তার মানে আপনি এরপরে আবার পড়তে যান ম্যাথটা, এই ম্যাথটা করতে যায় যে ম্যাথে প্রবলেম আছে পরের পার্টটা ওই ম্যাথের সলিউশনটা দেখলেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ, আপনার কাজ, এটা আমার কাজ না। তার মানে 5 এলবিটা আপনার উপরে দিয়ে ছেড়ে দিয়েছি, যেহেতু আপনাকে দরকার আমি অ্যাডভান্স শেখানো, বেসিক আপনি করে আসলেন। এরপরে ক্লাসে যেদিন আসবেন, ক্লাসে কি হয়, ক্লাসে হয় হচ্ছে এই যে আগের এই যে 5 এলবি বেসিকটাই পুরোটা জিনিসের বেসিক, যেগুলো বেসিক যে ম্যাথটা কীভাবে কী কী সূত্র আছে কী কী আছে পুরো জিনিসটা আবার রিক্যাপ করা, পুরো জিনিসটা আবার বলা, আবার রিক্যাপ করা। এই যে 5 এলবির বেসিক, এই ম্যানারটা 1 থেকে 6 ওই টপিকের বেসিকটা রিক্যাপ করা, পাশাপাশি ম্যাথ করা। ম্যাথ কী করা, ম্যাথ করা হচ্ছে কেএমএফ এর, কিসের, এই টপিকের উপর কেএমএফ এ যা আছে। তার মানে দেখেন আপনি একটা ক্লাসই বেসিক পড়লেন, একটা ক্লাসই অ্যাডভান্স লেভেলের কেএমএফ পড়লেন। তার মানে আপনি প্রথম দিন থেকে আপনার ওই ইমপ্রুভমেন্টটা বা ওই জিনিসটা তৈরি করতেছি যে আপনি ইজি হয়ে যাওয়া যায় ম্যাথের সাথে, যে অ্যাডভান্স লেভেলের ম্যাথও আমাকে দিয়ে পসিবল। তো আমরা প্রথম দিনে এইভাবেই আসি, কেএমএফ পরে ক্লাসে পরে কেএমএফ এবং বেসিক, আর বাসায় দিই 5 এলবি। 5 এলবিটা আমি আর করাই না। তবে প্রবলেম হলে আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে দিবেন, সেখানে আমরা ডিসকাশন করি। বেশি প্রবলেম হলে ক্লাসের 5 মিনিট আগে বা 10 মিনিটে সেটাকে বলি। তো আমরা ম্যাথ, আমাদের প্রসেস কিন্তু এটাই যে ক্লাসে আমরা ম্যাথ করব, কিসের, কেএমএফ এ ম্যাথ করব। আফটার দ্যাট আবার কি করি, যখন দুইটা টপিক শেষ হয়ে যায়, ধরুন ম্যাথের 2টা টপিক শেষ হয়ে গেছে, তখন আমরা আলাদা একটা ক্লাস নিই, যেই ক্লাসে এই 2টা টপিকের যত কেএমএফ এর ম্যাথ আছে সেটাকে একটা পিডিএফ করছি, এই পিডিএফ এটা হোমওয়ার্ক দিই, দেন আবার এটা সলিউশন করা হয়। তার মানে আপনাকে মেইনলি আমার ক্লাস বেস যে পড়াটা এটা হয় কেএমএফ এ। কেএমএফ মানে কি, একদম মোটামুটি হার্ড লেভেলে, যেখানে অ্যাডভান্সটা আপনাকে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে আসতেছি। বেসিকটা আপনি বাসায় করে আসতেছেন, 5 এলবি আমি ক্লাসে করাই না। এখন আমি যদি চাইতাম ভাই বেসিক নামে একটা কোর্স রান করতাম 3000 টাকায়, অ্যাডভান্স কেএমএফ নামে একটা কোর্স রান করতাম 3000 টাকায়, টোটাল 6000 টাকা। বারবার একটা বেসিক, বারবার একটা অ্যাডভান্স, টোটাল 12000 টাকা কোর্স রান করা যেত, যেটা পারিপার্শ্বিক সাপেক্ষে সবাই এটাই করে। আমার এখানে বেসিক টু অ্যাডভান্স বলতে একটাই। 5 এলবি আপনাকে আমি সারাদিন খাওয়াই দিল, লাভ হয় না, যেহেতু 5 এলবি আপনাকে হোমওয়ার্ক দিয়েছি, আপনি নিজের সেলফ লার্নিংয়ের জায়গা হয়ে তৈরি হয়েছে, যে মানে যেহেতু রেকর্ডিং দেওয়া আছে, আপনি যে দিনে যে কোনো সময় বসে 5 এলবিটাকে গুছাই টুছে আনলেন, যে টপিকটা বুঝি না এটা সাপোর্টিং ভিডিও আছে এটা করলাম, দেন ক্লাসে এসে আবার বেসিক পড়লাম, তার মানে আপনার ওই বেসিকটা আবারও রিপিট হইতেছে। ক্লাসে আমরা কেএমএফ করবো। এখন যদি বলেন ভাই এটা কি আসলেই হয়, হ্যাঁ আমি দেখেন, আমি যদি আগের ব্যাচটাই দেখাই, এটা হচ্ছে 10 নম্বর ব্যাচ। দেখেন প্রথম ক্লাসে আমরা এই যে প্রথম যেটা ওরিয়েন্টেশন, তারপরে দেখেন 5 এলবি 3টা চ্যাপ্টার আমি বলছি করে আসতে। এখন দেখেন এখানে রিসোর্স, এখানে এখন আপনি 5 এলবি কই পাবেন, আমি একদম দিয়ে দিই সব কিছু, যে এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কে ঢুকেন, এটা হচ্ছে 5 এলবি বলা আছে, এই লিঙ্কের এই যে 3টা চ্যাপ্টার করবেন, 3 চ্যাপ্টার এই সাপোর্টিং ভিডিও হচ্ছে এটা। তো এটার প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি হচ্ছে বেসিক আছে, আপনি বেসিক দেখেন, 3টা চ্যাপ্টার করেন, করতে যায় কোনো প্রবলেম হলে সেটা গ্রুপে দেন হচ্ছে চাইলে এই ভোকাবুলারি আপনি রেগুলার পড়াশোনা করেন, সেটা হচ্ছে গ্রেগমেট 1 মানে এই যে এই পিডিএফ দিয়েছি ডে 1টাকে গ্রেগমেট 1 বলতেছি, 1 হচ্ছে আপনি পড়াশোনা করেন, এইটা হচ্ছে করে দেন হচ্ছে এইটুকু করে আসবেন আপনি। ধরেন সেম কাজ যদি আমি আপনাকে দিই, যেমন আপনাদের এটা অ্যাক্সেস দিব, সেম কাজ হবে এটা, যে ডে টু ডে আপনার কাজ হবে কি 3টা চ্যাপ্টার করে আসা 5 এলবির। এই 3টা চ্যাপ্টার থাকে কোথায়, এইখানে বইয়ে আছে, বইয়ের 7 নাম্বার 13 নাম্বার এবং 14 নাম্বার চ্যাপ্টার। এটার বেসিকটা কি, প্রথম কাজ হচ্ছে আপনি প্রথম এইখানে এই ভিডিওটার প্রথমে 1 ঘন্টা দেখা, 1 ঘন্টা দেখলে এটার নোট ডাউন করে ফেলা খাতায় একদম, তাহলে এটার বেসিকটা চলে আসবে। ক্লাসে আমরা কি করি, ক্লাসে আর 5 এলবি করাই না, ক্লাসে হচ্ছে আমরা কি করি সেম বেসিকটা আবার পড়াই। এই যদি আমরা দেখাই সেম বেসিকটা আবার পড়াই, পাশাপাশি কেএমএফ। এই পাশ থেকে আমি জানি না আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা ক্লিয়ার। প্রথম ক্লাসে আমরা এই যে দেখেন ক্লাসে এসে কিন্তু আমরা বেসিক পড়াইতেছি, তারপরে লাস্টে গিয়ে হচ্ছে কেএমএফ, এই যে বেসিক শেষ লাস্টে গিয়ে কেএমএফ এর ম্যাথ করাইতেছি। তার মানে এখন আর কিন্তু আমরা 5 এলবি পড়াইতেছি না, এগুলো কেএমএফ এর ম্যাথ। তো প্রথমে কিন্তু এই আবার 1 ঘন্টা বেসিকে পড়াইতেছি, এরপরে কেএমএফ এর ম্যাথ। তার মানে আপনাকে প্রথম ক্লাসে কেএমএফ এর ভাইব নিয়ে আসা, যেটা আপনার অপেক্ষা করতে হবে না যে আমি আগে 5 এলবি শেষ করবো তারপরে কেএমএফ এ যাব। আমাদের প্রসেসটা কি বুঝাইতে পারছি, ক্লিয়ার? জি ভাই। ভার্বালের ক্ষেত্রে সেম, আমরা হচ্ছে যেমন পরে একদিন কোয়ান্ট একদিন ভার্বালি পাবো। ভার্বালের ক্ষেত্রে বেসিক আমি ভিডিও দেই ভাই, ভিডিওটা দেখে আসেন না, দেন আমরা ক্লাসে আবার বেসিক বলি, দেন আবার পিডিএফটা সলভ করি। ধরেন একটা পিডিএফ দিই, পিডিএফটা সলভ করি, এইভাবে হয়। আপনাদের ক্ষেত্রে আমি নতুন পিডিএফ দিব, নতুন কিছু, তো নতুন কোশ্চেন আপডেটেড মক কোশ্চেন থেকে কোশ্চেন নিয়ে এই কোশ্চেনের আপনি ভার্বাল পারেন কিনা, আপনার যখন হোমওয়ার্ক দিব ভার্বাল, আপনার কাজ হবে যে
আমি যে ভিডিওটা দেখছি যে বেসিকটা, এই ভিডিও অনুযায়ী আমি আসলে এটা করতে পারি কিনা। প্রথমত হচ্ছে আপনি মিনিংগুলো খাতায় নোট ডাউন করে লিখবেন। আপনার যদি চাই যে আমি ভোকাবুলারি আলাদাভাবে পড়বো না, আমি শুধু হোমওয়ার্ক পড়বো, দেখেন হোমওয়ার্ক যদি পড়েন তাও কিন্তু অনেক ভোকাবুলারি শেখা হয়ে যাবে। 10টার জন্য 5টা প্রশ্ন করে 5 10 50টা পড়া হবে। আপনি সাথে সাথে ঠুটস্থ করা লাগবে না, আপনি অন্তত বারবার রেগুলার যখন 3 মাস আমি টানা পড়বো তখন এই কিওয়ার্ড দেখবেন আবার সামনে পাবো, খাতায় নোট করব, একটু পড়বো, মনে রাখার ট্রাই করবো, পরে দেখবেন আবার এটা রিভিশন হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে লার্নিংটা ডে বাই ডে। তো আর একটা জিনিস, জিআরই কিন্তু হচ্ছে লার্নিংটা হইতে হবে এইভাবে, 0 থেকে এইভাবে এইভাবে। আপনি যদি মাঝখানে ধরেন আমি চাই যে একটু আমি হচ্ছে বিয়ে খেতে যাবো, এইটুকুর পরে বিয়ে খেতে যাবো, আবার শুরু করতে হবে এইখান থেকে, সব ভুলে যাবেন। তো আপনার শুরুটা হইতে হবে বিয়ে খাইতে গেলেও 2টা ভোকাবুলারি যাতে পড়ি, একদম প্রসেসটা এইভাবে হচ্ছে একদম উপরের দিকে যেতে হবে। সো তার মানে কি আমাদের প্রসেসটা এইরকমই, আমরা একদম ধরে 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 আপনাকে 1 মাসের মধ্যে 1 মাস টোটাল লাগবে, যেখানে আপনার বেসিক শেষ হবে, মানে সিলেবাস শেষ হবে। সিলেবাস, যে সিলেবাসের পরে আপনি চাইলেই ধরেন আমার এখান থেকে যায় যে আমি আর ওনার কাছে পড়বো না, কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি এই যে এইটুকু হলে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস যখন শেষ হয়ে যাবে, আপনি তো জানেন আপনার কোয়ান্টের সিলেবাস কী, আপনার ভার্বালের সিলেবাস কী, এবার আপনি দুনিয়া যত মেন্টরের কাছে যান না কেন ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন, বাইরে পড়ার দরকার নাই। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই। সো নেক্সটে যে এইটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে 5LB 3টা টপিক। নেক্সটে এইরকমই প্রথম ক্লাসে যখন আসবেন তখন আমরা হচ্ছে বেসিক পড়বো ম্যাথের। দেখেন তার মানে হচ্ছে আপনাকে হোমওয়ার্কটা আগেই দিয়ে দিয়েছি, বেসিক আগেই দিয়েছি, অর্থাৎ আপনি বাসায় প্রিপারেশন নিয়ে আসবেন, আবার আমার কাছে পড়বেন, আবার বাসায় যাবেন। ব্যাপারটা এরকম, মানে আপনার হোমওয়ার্ক বেস পড়াশোনা, আপনি হোমওয়ার্ক না করলে আপনি পিছিয়ে যাবেন। আরেকটা জিনিস, আপনাদের অল্প কয়জনকে নিয়ে নিয়ে কিন্তু আমি ব্যাচটা কন্টিনিউ করব। আমি চাই আপনারা যে 10 জন অ্যাডমিট হয়েছেন এই 10 জন একদম শেষ পর্যন্ত যান। এমন যদি হয় 3টা অধ্যায় আমি হচ্ছে নেক্সট ক্লাসে কমপ্লিট করতে পারি নাই সবাই মিলে, আমরা চাইলে একদিন সময় বাড়াবো, কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা করে আসবো, সবাই সবাইকে হেল্প করে আমরা আসলে জিআরইটাতে বসবো ইনশাল্লাহ। ঠিক আছে সবাই? সবাই কি জি বুঝছেন? ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলেন, আমরা যতটুকু বলা। এখন আমি বলি, আমাদের সবসময় হোমওয়ার্কটার এই যে আজকের ক্লাসটার থাকবে এখানে, অর্থাৎ এখানে লিঙ্ক থাকবে, আপনি ক্লিক করবেন, সেম পরবর্তী ক্লাস হইলে এখানে সেম হচ্ছে এখানে লেখা থাকবে মেইন ক্লাস। তো মেইন ক্লাসে হচ্ছে আপনার মেইন ক্লাসটা থাকে, এইভাবে করে করে যাইতে থাকবে, একদিন ভার্বাল একদিন কোয়ান্ট। সো ওরিয়েন্টেশন ক্লাসটা আজকের ক্লাসটা ঠিক এখানে থাকবে। বাকি অনেকগুলো রিসোর্স আছে, যে রিসোর্সে আমরা যা যা পড়াই স্পেসিফিকগুলো, স্পেশাল কেএমএফ, তারপরে টপ জিআরই, সবগুলো এখানে আছে। এখন আপনার এইগুলো এত কিছু দেখার দরকার নাই, এত কিছু দেখাইতেও চাই না, কারণ দুনিয়াতে শুনে এবারও বলতে পারেন ভাই আমাদের তো হচ্ছে বিভিন্ন মেন্টররা বলে অনেক কিছু পড়তে, শুনেন অনেক কিছু পড়তে চাইলে আমিও বলতে পারি যে আপনি আসেন আমার কাছেও আসেন, আমি আপনাকে অনেক কিছু রিসোর্স দিই। ধরুন হচ্ছে জিআরই, এখানে যদি বুক দেখেন আমার সময় আমি কত রিসোর্স নিয়ে পড়তে হয়েছে। এখানে জিমেটও পড়াশোনা করছি, কেএমএফ আলাদা আলাদা ভার্সন ছিল, নোভা ম্যাথ বাবিলের হচ্ছে বই ছিল, এগুলো কিন্তু ছিল, কিন্তু আমি আপনাকে এগুলো দেই নাই কেন? বিকজ অফ আমার তো এগুলো প্রয়োজন নেই আপনাকে হচ্ছে মেন্টাল হেডেক দেওয়া। বই তো আমার কাছে আছে, বই তো চাইলে আমি দিতে পারি, বাই রিসোর্স হচ্ছে এগুলো আপনার পড়তে হবে। অযথা প্যারা না নিয়ে অল্প রিসোর্সে প্রিসাইজ ডেটা নিয়ে আমি যদি আনসারটা আনতে পারি তাহলে হলো, আমি এত বেশি করার দরকার কি, আমি সরাসরি মক করব, সেটাই হচ্ছে দরকার। এবার কি জিনিসটা জিআরই জার্নিটা কি হওয়া উচিত সেটা কি ক্লিয়ার সবাই? এবং আপনাদের কীভাবে পড়াশোনা করা উচিত সেটা ক্লিয়ার? তো আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে এটার উপরে, আপনারা হোমওয়ার্ক করবেন, ভোকাবুলারি পড়লে পড়বেন। আমি এটার অ্যাক্সেসটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, সুন্দর করে সাপোর্টিং ভিডিও, আবার বলতেছি আবার ক্লিয়ার করেন, সাপোর্টিং ভিডিওর প্রথম 1 ঘন্টা আগে দেখে নিয়েন, তাহলে হচ্ছে বেসিকটা হয়ে গেল। নোট করবেন, করে হচ্ছে পরের ম্যাথগুলো আবার ভিডিও দেখতে যায়েন না, আপনি ম্যাথটা করবেন, করার পরে না পারলে সেই ভিডিওটা এখানে দেখবেন। যদি আপনি ভিডিও দেখে ম্যাথ করে ফেলেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না, ক্লিয়ার করতেছি, ইমপ্রুভমেন্ট কোনো দিন হবে না। আপনি ম্যাথটা আগে নিজে ট্রাই করবেন, দেখবেন পারেন না, মাথা ঘুরে যেতেছে, হোক ঘুরানো, আপনি পরবর্তীতে এসে ভিডিওটা দেখবেন, তারপর ক্লাসে যখন আবার করবেন, এটাই লার্নিংয়ের ধাপ। দেন হচ্ছে আমরা যখন শুধুমাত্র এই 2-3টা টপিক, এরপর আরও 2টা টপিক পড়ার পরে একসাথে আবার কেএমএফ করবো, তখন আরও নিজের মধ্যে কনফিডেন্ট বুস্ট হবে। এইটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, হ্যাঁ তাপস ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমি তো মাইন্ডলি ব্যাচ 5 এর স্টুডেন্ট ছিলাম, তো আমি ব্যাচ 11 এ আসলে অ্যাড হয়নি, আপনাকে অ্যাড করার জন্য আর কি বলছিলাম।
আচ্ছা, তখন কতটুকু করছিলেন? তখন হচ্ছে বেসিক টু অ্যাডভান্স করেছি, আর তারপরে হচ্ছে মক কিছুটা করে এরপরে আর আমি আমার প্রবলেমের কারণে আর কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, এখন কি আবার শুরু করতে যাচ্ছেন এরকম? হ্যাঁ, আমি একদম ভেরি বিগিনিং থেকেই শুরু করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো মেসেঞ্জারে নক দেন, আমি অ্যাড করে দিচ্ছি। এখন আপনি যেহেতু করছেন, আপনি বলেন আমাদের কোর্স ইফেক্টিভ কীরকম হ্যাঁ, বাকিদের ইফেক্টিভ নতুনদের? বলেই তো মানে আমি মানে আপনার এখান থেকেই আবার শুরু করতে যাচ্ছি, এবং আপনার প্রিভিয়াস স্টুডেন্টসদের যে এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে মানে আমার একটা প্ল্যাটফর্ম দরকার একটা ভালো গুড স্কোর নিয়ে আসার জন্য। সো আমি আপনার উপর রিলাই করেছি, এই জন্য আমি আবারও মানে এখানে ব্যাক করেছি। ওকে ভাই, আপনি মেসেঞ্জারে নক দেন, আমি অ্যাড করে দিব, না প্রবলেম নাই, এখানে শুরু করেন। ওকে, ওখানে কি ভাই আমার দিব মানে মেইল আইডিটা দিব নাকি? আপনি মেসেঞ্জারে নক দেন, আমি গ্রুপে অ্যাড করলে তখন হচ্ছে এই শেয়ার করলেই হবে, আপনি রিকোয়েস্ট দিন তাহলে হবে। আচ্ছা, ওকে, কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? আর এনিথিং নিয়ে, মানে ধরেন জিআরই বলেন, হায়ার স্টাডি বলেন। ভাইয়া এডব্লিউ পরীক্ষাটা কি ভার্বাল আর কোয়ান্টের আগে হয়? এই যে এখন আমরা দেখি, ধরেন ক্লাসে আমরা বলছিলেন। এটার এক্সাম্পলটা একদম আমাদের নিজস্ব ওয়েবসাইটে দেখি, রাইট? ওয়েবসাইটে যেহেতু চালু হইতেছে, আপনারা পরীক্ষা আসলে আমরা এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে মক টেস্ট দিতে পারবেন। হ্যাঁ, এখন ধরেন হচ্ছে আমরা হচ্ছে ধরেন হচ্ছে মক দিতে চাই, যেখানে মক এক্সাম। আচ্ছা ভাইয়া, আপনার মেসেঞ্জারের যে ইয়াটা মানে ওইটা কোনটা এখন আমি মানে খুঁজে পাচ্ছি না। আপনার নামে যেটা ছিল আজহারুল ইসলাম হ্যাঁ মজুমদার, ওটা ওটা দিয়ে, আমি হ্যাঁ খুঁজে ওটা পাচ্ছি দিয়ে না। পাচ্ছেন না? না না। আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ তো নাম্বার তো আছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন এই একটা ফুল টেস্ট আমরা, দেখেন এইরকম, দেখেন এগুলো হচ্ছে জিআরই ও পোর্টালে পাইতেন, সেই জিনিসটা এখন পাইতেছেন কোথায়? আমাদের ওয়েবসাইটে একদম কোনগুলা জাস্ট আপডেটেড মক কোশ্চেনগুলো, নট জিআরই। ক্লিক যখন করব আসলো এই সেম ফরম্যাটে জিআরই পাবো। জিনিসটা কি বুঝাতে পারছি? মানে সেম পরীক্ষা হলে যখন ঢুকবো আমার ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে। ক্লিয়ার ভাইয়া? দেখেন জি ভাই। গেলাম, দেন হচ্ছে কন্টিনিউ, দেন এইভাবে সেম পাবো ইনস্ট্রাকশন। দেন এই যে প্রথম পার্ট সেকশন 1 এখানে আসবে এডব্লিউ। দেখেন এডব্লিউ এটা আলাদা জিনিস, যেখানে একটা পার্ট যে কোশ্চেনগুলো অলরেডি ওই যে বলছিলাম ইস্যু টাস্ক, রাইট? ইটিএস দেওয়া দিয়েছে, এই অনুযায়ী সে 30 মিনিট চলতেছে। এই 30 মিনিট এটা আলাদা জিনিস একদম। একটা দিছে সাম পিপল ক্লেম দ্যাট ইউ ক্যান টেল ইদার এ নেশন, এই একটা ক্লেম, এই ক্লেমের পক্ষে বিপক্ষে আপনার কথাটা তুলে ধরবেন। জিনিসটা কি বুঝছি? জি ভাই। এটা টোটাল 300 বা 350 ওয়ার্ডের মধ্যে একটা লিখতে হয়। তার মানে এটা একটা পুরোপুরি ফরম্যাটে যখন আপনি লিখবেন, এটা প্রথম পার্ট, এটা সবার আগে থাকে। ক্লিয়ার? জি ভাই। বাকিরা বুঝতেছি কিভাবে থাকে একটা এক্সাম? জি ভাই, বুঝতেছি। দেন আমি যখন সাবমিট দিব, এটা 32 মিনিট চলে গেলে চলে যাবে। দেন আসি পরের সেকশন। পরের সেকশনে এটাতে আসছে বারবাল। আপনার বারবালও আসতে পারে, আপনার কোয়ান্ট আসতে পারে। বারবাল আসলে 12টা কোশ্চেনের জন্য 18 মিনিট। ক্লিয়ার? জি ভাই। ওকে, এই যে বারবালের প্রথম যে একটা পার্ট, একটা গ্যাপ থাকে, 5টা অপশন থাকে, এটাকে বলতেছি টেস্ট কম্প্রিহেনশন। একটা ওয়ান ব্ল্যাঙ্ক থাকে প্রথম পার্ট, একটা ওয়ান ব্ল্যাঙ্ক থাকে, একটা টু ব্ল্যাঙ্ক থাকে, একটা থ্রি ব্ল্যাঙ্ক থাকে। এই যে এটার মধ্যে এখানে একটা লজিক আছে, এই মিনিংগুলো জানলে দেন আনসার করতে হবে। দেখেন একদম জিআরই ফরম্যাটে আপনি পরীক্ষা দিতেছেন। দেন এখানে দেখেন দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপের ব্ল্যাঙ্ক 1 এটা, ব্ল্যাঙ্ক 2 এটা, এখান থেকে আনসার দিলেন। দেন আছে 3 নাম্বার ব্ল্যাঙ্ক, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে তিনটা। জিনিসটা বুঝাইতে পারছি? বুঝতে পারছি ভাই। দেন হচ্ছে একটা প্যাসেজ, এই প্যাসেজ হচ্ছে দেখেন প্যাসেজ এটা, কোশ্চেন এটা, প্যাসেজটা পরে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এগুলো মিনিং কি এগুলো আমরা পরে ক্লাসে বুঝবো যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এগুলো কিন্তু আপনাদের জন্য লাকি কি, আপনারা যখন বেসিক শেষ হয়ে যাবে আপনারা মক এসে সরাসরি ওয়েবসাইটে দিবেন। আগেররা কিন্তু তাপস ভাইয়েরা যখন ছিল তখন কিন্তু ওয়েবসাইট আমার ছিলই না, রাইট তাপস ভাই? তখন তো আপনার পিডিএফই দিয়েছেন। হ্যাঁ, তখন ওয়েবসাইট ছিল না। পিডিএফই দিয়েছেন। এখন এখন একটু ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে মানে ওই রিয়েল কোশ্চেন সলভ করার একটা ভাইব পাওয়া যায়, মানে রিয়েল জিআরই যে হ্যাঁ, মানে পরীক্ষা দিল একদম এক্সাক্ট টাইমও চলতেছে, ওই যে আলাদা আলাদা ঘড়ির টাইমটা ধরার প্যারা নাই আর কি। সো এখানে ধরেন হচ্ছে দিল, এইভাবে আপনি দিতে থাকলেন। এই যে এটা হচ্ছে এসিপিআর, দেখেন এই বক্স আকারে একের অধিক আনসার নিতে পারে। তো এটা যদি হচ্ছে এই যে যেমন হচ্ছে ধরেন দুইটা দিলেন, এখানে সর্বোচ্চ দুইটা পেয়ার হতে পারে বা তিনটা পেয়ার, যেমন এখানে দুইটা পেয়ার আছে, এ আর সি একটা পেয়ার, বি আর ডি একটা পেয়ার। আমি জানি বিদায়, আপনি জানেন না বিদায় পড়তে হবে। তার মানে একটা 50%, আন্দাজি দিলেও 50% আনসার হয়ে যেত। কিন্তু আমি যদি না জানি পেয়ার, তখন কিন্তু যে কোনো একটা আনসার উল্টাপাল্টা লাগাই ফেলবো, আর দুইটা হইলে কিন্তু আনসার হবে, আদারওয়াইজ হবে না। তো দেখেন এই পেয়ার থাকবে, প্রথম পার্টে থাকবে 4টা, ঠিক আছে? 4টার এরকম এসি থাকবে। দেখেন দুইটা গেল, তিনটা গেল,
4টা গেল, এই 4টা। এরপর আবার একটা প্যাসেজ আসবে, ঠিক আছে, প্যাসেজে 3টা কোশ্চেন, টোটাল 12টা কোশ্চেন চলে গেল। এরপরে চলে আসবে কি বাই ডিফল্ট, কি বলেন, কি আসবে, ভার্বাল গেছে, তারপর কোয়ান্ট। এই যে কোয়ান্ট আসছে। কোয়ান্টের প্রথম 12টার জন্য 21 মিনিট। আমি যদি ক্লিক করি, এই যে কোয়ান্টের প্রথম এইটাকে বলে কোয়ান্টিটিভ কম্পারিজন। এই টাইপগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। কোয়ান্টিটিভ কম্পারিজন গেল যে এ বি সি, যদি এ বড় হয় এ বড়, বি বড় হয় বি বড়, দুইটা সমান হলে আর এবং ওয়াই সমান হলে সি, আর যদি আনসারটা পসিবল না হয় তাহলে ডি। তো এই টাইপের আমরা কিন্তু পুরোপুরি এক্সাম যেটা এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারতেছি। এবং এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। এগুলো দেখার বই পাওয়ার কিছু না, আমাদের ক্লাস করার পর লাস্টের দিকে দেখবেন ডেটা সব থেকে সহজ লাগতেছে। দেখেন এই পাশে কোশ্চেন, এটা এই পুরো সেট অনুযায়ী 3টা কোশ্চেন আসবে একটা ডেটার, যে একদম সোজা থাকে ম্যাথগুলা। বাট কথা হচ্ছে আমরা ওই ভয় পাই যে চিত্র, আল্লাহ এই চিত্র দিয়ে পারবো কিনা। কিন্তু এইটুকু এনশিওর রাখেন যে আমাদের কোর্সে যখন প্র্যাকটিসগুলো করবেন তখন এগুলো ভয় পাওয়ার কিছু নাই। তো এইটা হচ্ছে কিছু ম্যাথ থাকে আপনার হচ্ছে পরে আনসারটা বসাইতে হয়। সো এই ফরম্যাটগুলো সবই আমাদের ছিল। বলেন। আচ্ছা, এই কোর্সটা হচ্ছে মানে কবে থেকে নেক্সট ক্লাস? নেক্সট হচ্ছে রবিবার। আর এই ক্লাসগুলো কখন শুরু হবে আর কি, মানে টাইম? রাত 10টায়, কারণ ম্যাক্সিমাম হচ্ছে চাকরিজীবী, ঠিক আছে। ওকে, রাত 10টা থেকে 11টা বা 11টা 20 এরকম। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে হইলো এই টাইপের সব টাইপের নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে প্রবলেমই নেই, একদম সবগুলা ম্যাথের সবগুলো জিনিস আলোচনা আসবে। দেখেন প্রথম ভার্বাল গেল, পরে কোয়ান্ট গেল, তারপর কিন্তু আবার ভার্বাল আসবে, সেটার জন্য 15টা কোশ্চেন 22 মিনিটের। এবং এবার হচ্ছে মিনিটগুলো দেখে সুন্দর করে এক্স্যাক্টভাবে আপনি হচ্ছে জাজমেন্ট করে করে যাইতে পারবেন। তো 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক এগুলো সবই হচ্ছে আমরা পড়ব। তো এইভাবে পরীক্ষা দিবেন। এই যে টাইম উপরে যাচ্ছে গা, পরীক্ষা হলে তো টাইম দ্রুত যাবে, সেটা আলাদা এসে। তো পরের পার্টে থাকবে 3টা, তাহলে প্রথম পার্টে এসি ছিল 4টা, পরের পার্টে আসলে 3টা। আচ্ছা যাই হোক, আমরা কোশ্চেন শেষে যাই। দেন হচ্ছে কোয়ান্টের আবার আসবে 15টা 26 মিনিট, সেম, ঠিক আছে। দেন এটা যদি কমপ্লিট করে ফেলি, দেখেন পরীক্ষা শেষে কিন্তু এই যে প্রথম পার্টে এডব্লিউ অ্যানালিটিক্যাল রাইটিং, এখন আনসার হয়নি, আনসারটা হবে যখন আমি এআই হচ্ছে চ্যাটজিপিটি একটা আনসার দিবে, দেন সেটাকে জেনারেট করে যখন আমি ব্যাক এন্ড থেকে আনসারটা প্রোভাইড করব, তখন এই আনসারটা যাবে আপনার এন্ডে। দেন হচ্ছে ভার্বাল রিজনিংয়ে দেখেন আমি 12টা টোটাল কোশ্চেনের মধ্যে আনসার করছি, 6টা কারেক্ট হয়েছে, 12টার মধ্যে 9টা কারেক্ট হয়েছে। এবং এটার ভিডিও সলিউশন, এই পুরো পিডিএফটা বা কোশ্চেনটার কোয়ান্ট এবং ভার্বালের সলিউশনও দেওয়া আছে। তার মানে কোশ্চেনটা আপনি জাস্ট পরীক্ষা দিলেন, দেন সলিউশন ভিডিও সলিউশনে দেখতে পারলেন। জিনিসটা কি বুঝছি? জি ভাই। পুরো জিনিসটা একদম ফরম্যাটিক ওয়েতে। ইভেন দো আমরা যারা হচ্ছে যাদের হচ্ছে এডব্লিউ তে আলাদাভাবে যে আমার এডব্লিউ তে প্রবলেম আছে, আমাকে একটু জাজমেন্ট করে দেন, সেটাও কিন্তু আমরা এই ব্যবস্থা রাখছি যে আপনি চাইলে আপনার এখানে যাবেন রাইটিং হেল্পে, আমার স্টুডেন্টদের জন্য, যে আপনি হচ্ছে রাইটিং এডব্লিউ লিখলেন যে আমার এডব্লিউ তে একটু হেল্প দরকার, সো আদার্স লিখে আপনি যখন আপনার এডব্লিউটা এখানে লিখে সার্চ দিবেন যে আমার এডব্লিউটা একটু জাজমেন্ট করে দেন, সাবমিট করলে আপনারটা আমার ব্যাকএন্ডে আসবে। যখন আমি হচ্ছে এই যে আপনার সাবমিশনটা এখানে যে পেন্ডিং অবস্থায় আছে, এখন আমি যদি ব্যাকএন্ড থেকে আপনারটা ফিডব্যাকটা দিয়ে দিব, সেটা এখানে চলে আসবে, রাইট না? জিনিসটা বুঝছেন? জি ভাই। আরো গোছানো কি বুঝতে পারছি যে আমাদের সামনে আপকামিংগুলো আপনারা আরো বেশি গুছানো জিনিস পাইতেছেন, মকগুলা পাইতেছেন, সবকিছু গুছানো পাইতেছেন। ক্লিয়ার? এবার জি ভাই, বুঝতে কোশ্চেন দেখলেন পুরোটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, এই যে অ্যানালিটিক্যাল রাইটিং এর আপনার হচ্ছে একটা প্রিপেয়ার্ড একটা নোট ছিল, যেখানে প্রায় 70টার মতো আপনার মানে রাইটিং যে হিন্টস গুলো সে দিয়েছিল, বলেছিলেন যে কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে, এটা কি এখন রিকভার করা পসিবল? ডিলিট হয়ে গেছে, আমরা এই ব্যাচের জন্য আমরা লাস্টের দিকে আবার বানাবো আর কি, করে দিব, সমস্যা নাই। এর আগে তো সময় পাই না, আর এমনিতে ডিলিট হয়ে গেছে, রিকভারি আসলে পসিবল না। আমরা এগুলো দেখি যে আমরা গুছিয়ে আবার করতে পারি কিনা আর কি, ঠিক আছে। এই ব্যাচ শেষ হয়ে দিতে আশা করি করে ফেলবো, আর এগুলো আমরা রাখবো না, প্রবলেম নেই, ঠিক আছে। এখন এইটুকু সবাইকে ক্লিয়ার। আর এবং আমরা এখন আপাতত পড়তেছি কি, এই যে ডক ফাইলে, এই যে ডকে আমরা এগুলোকে নিয়ে যাব, আপনাদের একটু স্বপ্ন দেখাচ্ছি আর কি, আমরা কোর্সেসে নিয়ে যাব, সেম ভিডিওগুলো আমরা কোর্সেসে থাকবে। কোর্সেসে হচ্ছে আপনারা অলরেডি মানে পারচেস করেই ফেলছেন, আপনাদের এটা নিয়ে দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে যখন এনরোল হবেন তখন দেখা যাবে যে কোর্সেসের এই যে হোমওয়ার্কটা এখানে থাকতেছে, ভিডিওটা এখানে থাকতেছে, আপনি দেখতেছেন, মিলে নিচ্ছেন,
সো এইগুলো আমাদের পরবর্তী ধাপ আর কি, যে এটা পরের প্রসেস, যে যতদিন হচ্ছে আপনারা জিআরই না দিচ্ছেন অন্তত পক্ষে অ্যাক্সেসটা যেন থাকে আর কি। বাট এখন যেটা প্রসেস সেটা হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে এইটুকু হোমওয়ার্ক করে আসবেন, আমরা এটা নিয়ে নেক্সট রবিবারে বসবো আর কি। ক্লিয়ার ভাইয়া পুরো? জি ভাই। বাকিরা সাবরিন আপু ক্লিয়ার আপনি? জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই আই থিঙ্ক সো। সো যদি তারপরেও থাকে আপনার গ্রুপে বলবেন। ওকে, তাহলে এই পর্যন্ত, হ্যাঁ আজকের ক্লাস রাখি নাকি? ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখি তাহলে। আল্লাহ হাফেজ।